নমস্কার, আমি পায়েল দেবনাথ চলে এসেছি আবারও শিক্ষা হোক উন্মুক্ত গ্রুপ থেকে তোমাদের জন্য নতুন একটি লাইভ ক্লাস নিয়ে। ওকে, আজকে আমাদের হচ্ছে গুণগত রসায়ন বা কোয়ালিটেটিভ কেমিস্ট্রির 4 নাম্বার লাইভ ক্লাস। তো তোমরা আমার সাথে কে কে জয়েন করেছো সেটা আগে আমি দেখি। তোমরা আমার সাথে কে কে জয়েন করেছো সেটা আগে আমি দেখি। জানাতুল ফেরদৌস মিম, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঈশ্বরের কৃপায় ভালো আছি, তুমি কেমন আছো? মির আচ্ছা, মাহফুজা মাহি, ওয়ালাইকুম আসসালাম। ওকে, চলে এসেছে। অপি মল্লিক চলে এসেছে, রাফি চলে এসেছে, মাহির চলে এসেছে, মাইমুনা ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম, আদাব এবং নমস্কার। ওকে, সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং আমাকে জানাও তো যে আমার কথাটা শোনা যাচ্ছে নাকি, আমার কথাটা শোনা যাচ্ছে নাকি, এটা আমাকে একটু জানাও। ওকে, অনেকেই জয়েন করে ফেলেছো। মাইমুনা, ওকে ওকে, মিম ভালো আছে। আচ্ছা, আরাফাত জয়েন করে ফেলেছে। হ্যাঁ আরাফাত, আমি ভালো আছি। ওকে, সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যাতে করে ওরাও লাইভ ক্লাসটা তোমাদের সাথে দেখতে পারে এবং একসাথে সবাই মিলে একটা খুব ভালো পরিবেশ সৃষ্টি হবে। তাহলে ফারজানা, হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? সুমন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এবং হচ্ছে তোমরা এই লাইভ ক্লাসটা প্রথমেই শেয়ার করে দাও এবং শেয়ার করে আমাকে লিখো যে ডান আপু, শেয়ার করে আমাকে লিখো যে ডান আপু। আদ্রিজা কুন্ডু চলে এসেছে, মিরাজ চলে এসেছে, ওয়ালাইকুম আসসালাম। অপি মল্লিক নমস্কার, ঐশী চলে এসেছে। ওকে, সবাই আগে সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং অবশ্যই এই লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে, যাতে করে তোমরা পরে যেন কি খুব সহজে লাইভ ক্লাসটা দেখতে পারো। আমি আজকে তোমাদেরকে গুণগত রসায়নের 4 নাম্বার লাইভ ক্লাস আমাদের আজকে, তো ওইটা হচ্ছে আমরা আজকে 3 নাম্বার লাইভ ক্লাসে নেটের সমস্যার জন্য আমি বিস্তারিত পড়াতে পারিনি, আমি আজকে সেটা পড়াবো। ওকে, কবির আহমেদ বলেছে অল ক্লিয়ার। ওকে, সমাপ্তি সাপ্তি চলে এসেছে, লামিয়াতুল হাফসা, ওকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন সবাই আমাকে জানাও যে আজকে কে কোন জায়গা থেকে আমার সাথে লাইভ ক্লাসে জয়েন করছো এবং এবং কে কোন ইয়ার থেকে আছো, মানে ইন্টারে কে কোন ইয়ারে পড়ছো বা কেউ ক্যান্ডিডেট থাকলে ওটাও আমাকে জানাও। আচ্ছা, সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং ক্লাসটা শেয়ার করে দাও। এই যে প্রথমে মনে হয় শেয়ার করেছে অপি মল্লিক, ও ডান লিখেছে, থ্যাংক ইউ তোমাকে। এবং সবাই ক্লাসটা শেয়ার করে দাও, সবাই ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, কে কোন জায়গা থেকে আমার সাথে লাইভ ক্লাসটা করছো এটা আমাকে একটু জানাও, কে কোন জায়গা থেকে আমার সাথে লাইভ ক্লাসটা করছো এটা আমাকে একটু জানাও। বাগেরহাট থেকে পূজা, ওকে। আচ্ছা আচ্ছা, সবাই কি আচ্ছা এটা কিরকম নাম বুঝতে পারিনি। আচ্ছা, খুলনা থেকে আছে। আচ্ছা, সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে দিচ্ছে, অনেকেই দেখলাম, এটার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আচ্ছা, এমডি এমারুল হক, ও ফার্স্ট ইয়ার থেকে আছে। ওকে, সমাপ্তি সাপ্তি তোমার কলেজের নামও লিখে দিয়েছে, উর্মি লিখেছে ডান, থ্যাংক ইউ উর্মি। আচ্ছা, আজকে তাহলে আমরা সিলেট থেকেও দেখতে পাচ্ছি, বগুড়া থেকেও পাচ্ছি, নরসিংদী থেকেও পাচ্ছি, অনেক জায়গা থেকে পাচ্ছি, কুমিল্লা থেকেও পাচ্ছি। ওকে, ঢাকা থেকেও পাচ্ছি, বনি আছে আমাদের সাথে ঢাকা থেকে। আচ্ছা, তাহলে তোমরা হচ্ছে লাইভ ক্লাসটা শেয়ার করে দাও এবং কে কোন জায়গা থেকে আছো সেটা তো আমাকে জানাচ্ছই, এবং আমাকে এটা বলো যে আমার এই লেখাগুলো কি বোঝা যাচ্ছে, আমার লেখাগুলো বোঝা যাচ্ছে নাকি, আমাকে এটা একটু জানাও, ঠিক আছে, লেখাগুলো, এবং আমার সাউন্ড শোনা যাচ্ছে নাকি। ফ্যান কিন্তু অফ, দেখতেই পাচ্ছ আমার কি অবস্থা, তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ নাকি আমাকে একটু জানাও, ঠিক আছে। ওকে, গাজীপুর থেকে আছে আমাদের সাথে শাকিল, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। রূপা বর্মন আছে কিশোরগঞ্জ থেকে, সুমন পারভেজ আছে জামালপুর থেকে। ওকে, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ থাকার জন্য, এবং আজকে সবাই থাকো, এবং আজকে আজকে খুব মজার কিছু কিছু ট্রিক শিখাবো, আজকে থাকো। এবং নরমালি হচ্ছে আমি কিছু কথা বলি এখন তোমাদের সাথে। নরমালি হচ্ছে আমি এই লাইভ ক্লাসে, মানে আমার 4 নাম্বার লাইভ ক্লাসে আমার প্ল্যান ছিল তোমাদেরকে, আমাকে কয়েকজন মেসেজ করেছে আমি যেন বোরের পরমাণু মডেল নিয়ে যেন বিস্তারিত পড়াই বা ম্যাথগুলা যেন করাই, ঠিক আছে, বোরের পরমাণু মডেল নিয়ে কি বিস্তারিত পড়াই বা ম্যাথগুলা যেন করাই। তো দেখা গেছে কি যে 3 নাম্বার লাইভ ক্লাসটা নেটের প্রবলেমের জন্য আমি ঠিক মতো নিতে পারি নাই। তোমরা যারা 3 নাম্বার লাইভ ক্লাসটা দেখছো হয়তো বা দেখবে যে লেখা একদম ব্লার হয়ে গেছিল, তো ওইটার জন্য 3 নাম্বার সেগমেন্টে আমার অনেকগুলো জিনিস বাকি ছিল, ওইটা আজকে আমি কভার করাবো। এবং এরপরও যদি সময় থাকে আমি একটু এক্সট্রা পড়াবো,
এরপরে সময় থাকলে আমি বোর্ডের ম্যাথগুলো করাবো, এবং সময় না থাকলে আমার মানে 5 নাম্বার যেতে হবে। তবে এটা নিয়ে আমাকে অনেকে বলছো, অনেকে মেসেজও দিছো যেন আমি বোর্ডেরটা নিয়ে যেন একদম একদম বিস্তারিত বলি। হ্যাঁ, ওটা নিয়ে আমি বলবো, ওটা নিয়ে খুব সুন্দর একটা ক্লাস নিব। তবে আজকে আমরা বোর্ড পড়াতে বোর্ড কিছুটা পড়িয়ে রাখবো। এখন প্রথমেই আমরা যেটা আমরা শেষে মানে একদম শেষ করতে পারিনি ওইটা যেটা ইলেকট্রন বিন্যাস, ওইটা আমরা আজকে শুরু করব। আমি কি ক্লাসটা শুরু করব? আমাকে একটু জানাও তো, আমি কি ক্লাসটা শুরু করব? আমাকে একটু জানাও, আমি কি ক্লাসটা শুরু করব? আচ্ছা, এমারুল হক, বাকি 3টা ক্লাস হচ্ছে তুমি এই গ্রুপেই পেয়ে যাবে, ঠিক আছে? দেখবা যে গ্রুপের উপরেই লেখা আছে, কতগুলো সেগমেন্টের মধ্যে লেখা আছে যে কেমিস্ট্রি লাইভ ক্লাস বাই পায়েল আপু। ওইখানে গেলে তুমি 3টা লাইভ ক্লাস পর পর পেয়ে যাবে। ওকে, সবাই বলতেছে অল ক্লিয়ার, তাহলে আমি ক্লাসটা শুরু করে দেই, ঠিক আছে? হ্যাঁ স্টার্ট করছি। আসলে আচ্ছা আমি স্টার্ট করে দিচ্ছি। ওকে, আচ্ছা সাতমান চলে এসেছে, বাবুয়া বলছে স্টার্ট করেন। ওকে, তাহলে আমি শুরু করে দিচ্ছি, ঠিক আছে? আমি শুরু করে দিচ্ছি। ওকে, দেখো প্রথমে আমরা কি ইলেকট্রন বিন্যাস নিয়ে বলেছিলাম, যেটা আমরা আগের ক্লাসে কি আউফবাউফ নীতি পড়েছিলাম, তাই তো? ইলেকট্রন বিন্যাস এটা আজকে কি করব দেখো, তোমাদেরকে ওইদিন একটা সহজ একটা উপায়ের কথা আমি বলতে গেছিলাম, বাট একদম ব্লার হয়ে যাওয়ার কারণে আমি সেটা শেষ করতে পারি নাই। একদম ব্লার হয়ে যাওয়ার কারণে যেটা শেষ করতে পারি নাই, ওইটা আমি আজকে করাচ্ছি, ঠিক আছে? প্রথমে তোমরা কি লিখবা? এস লিখবা, তারপরে আরেকটা এস লিখবা, তারপরে একটা পি লিখবা। ওকে, কি বললাম? এস এস পি লিখবা। ওকে, এরপর দেখো, এরপরে একটু গ্যাপ দিয়ে লিখবা এস, তারপরে কি লিখবা? আবার লিখবা পি, আবার লিখবা এস। ওকে, এইভাবে লিখলাম। তাহলে কি লিখলাম? এস এস পি এস পি এস। তবে এটার মাঝখানে একটু গ্যাপ দিবা। কি বললাম? এটার মাঝখানে একটু গ্যাপ দিবা। ওকে, এরপরে কি করবা? এরপরে আরেকটু গ্যাপ দিয়ে লিখবা ডি, ঠিক আছে? এরপরে লিখবা পি, তারপরে লিখবা এস। ওকে, এরপরে কি লিখবা? এরপরে আবার লিখবা ডি, তারপরে লিখবা পি, তারপরে লিখবা এস। ওকে, এরপরে কি লিখবা? আরেকটু গ্যাপ দিয়ে লিখবা এফ, তারপরে ডি, তারপরে পি, তারপরে এস। ওকে, এরপরে আরেকটু গ্যাপ দিয়ে কি লিখবা? এফ, তারপরে ডি, তারপরে পি, তারপরে এস। ওকে, এখন নরমালি এই যে সহজ যে উপায়টা, এটার জন্য তোমার এসটা আমরা শুরু করব হচ্ছে 1 দিয়ে, পি শুরু করব হচ্ছে 2 দিয়ে, ডি শুরু করব হচ্ছে 3 দিয়ে, এবং এফ শুরু করব হচ্ছে 4 দিয়ে। এটা হচ্ছে আমার এই ট্রিক্সটার একটা হচ্ছে কি বলবো সূত্র, ঠিক আছে? আমি কি বললাম? এস শুরু করব কি 1 দিয়ে, এস শুরু করব 1 দিয়ে, দ্যাট মিন্স আমি এখানে লিখবো 1, এরপরে বাড়তে থাকবে, কি হবে? 2 হবে, এরপরে এসে 3 হবে, এরপর 4 হবে, এরপর 5 হবে, এরপর 6 হবে, তারপর 7 হবে, তারপরে 8 হবে। ওকে, আশা করি এতটুকু বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমাকে জানিও, ঠিক আছে? এরপরে দেখো কি বললাম? পি শুরু হবে 2 দিয়ে, দ্যাট মিন্স আমি পি শুরু করব 2 দিয়ে, ঠিক আছে? তাহলে এর পরের যে পি, সেখানে আমি কি লিখবো? সেখানে লিখবো হচ্ছে 3, ঠিক আছে? এর পরের পিতে লিখবো 4, এর পরেরটাতে কি লিখবো? 5, এখানে কি লিখবো? 6, এবং এখানে লিখবো 7। ওকে, এরপরে কি বললাম? ডি শুরু করব 3 দিয়ে, তার মানে আমার এখানে দেখো তো প্রথমে কোন ডিটা আছে? এটা, তার মানে এটা শুরু করব আমি 3 দিয়ে, এরপরে কি বাড়তে থাকবে? 4, এরপরে 5, এরপরে 6। ওকে, এরপরে দেখো কি বললাম? এফ শুরু করব কি দিয়ে? এফ শুরু করব 4 দিয়ে, দ্যাট মিন্স দেখো এফ কোথায় আছে? এই যে এখানে 4, এর পরেরটা হচ্ছে 5, ঠিক আছে? এখন দেখো নরমালি আমি এটা তোমাদেরকে শিখিয়েছিলাম। আচ্ছা, একটা কথা বলি, সেই কথাটা হলো যে তোমরা যারা কোয়ান্টাম সংখ্যা নিয়ে যাদের কোয়ান্টাম সংখ্যা নিয়ে সমস্যা আছে, ওরা কিন্তু অবশ্যই আমার লাইভ 2টা দেখে আসবে। ওরা অবশ্যই আমার লাইভ 2টা দেখে আসবে, কারণ আমার লাইভ 2তে আমি কোয়ান্টাম সংখ্যাকে অনেক বিস্তারিত ভাবে বুঝাইছি, ঠিক আছে? ওইটা যদি দেখো তাহলে দেখা যাবে কি তোমাদের জন্য অনেক ক্লিয়ার হয়ে যাবে, কোয়ান্টাম সংখ্যাটা একদম তোমরা খুব ভালোভাবে বুঝবা। এরপরও যদি কারোর প্রবলেম থাকে আমাকে মেসেজ করো, আমি বুঝিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এতটুকু তো আশা করি বুঝতে পেরেছো, তাই না? এখন আমরা কি করব দেখো, নরমালি এস এ থাকতে পারে, এটা আমি আমার লাইভ 2তে বলেছিলাম, এস এ থাকতে পারে কয়টা ইলেকট্রন বলো তো? এস এ থাকতে পারে 2টা ইলেকট্রন, এস এ থাকতে পারে 2টা ইলেকট্রন, ঠিক আছে? আরেকটা এস এ থাকতে পারে 2টা ইলেকট্রন, ঠিক আছে? এরপরে পিতে থাকতে পারে 6টা ইলেকট্রন, ঠিক আছে? আবার এস এ 2টা ইলেকট্রন। আচ্ছা, এখানে লিখে দেই, এই যে এস এ থাকতে পারবে 2টা ইলেকট্রন, পিতে থাকতে পারবে 6টা ইলেকট্রন,
ডিতে থাকতে পারবে 10টা ইলেকট্রন এবং এফ এ থাকতে পারবে 14টা ইলেকট্রন। ঠিক আছে, এফ এ থাকতে পারবে 14টা ইলেকট্রন। তাহলে পি তে থাকতে পারবে কয়টা? 6টা ইলেকট্রন। ওকে, এস এ কয়টা? আবার 2টা। ডি তে কয়টা? 10টা। পি তে কয়টা? 6টা। এস এ কয়টা? 2টা। ওকে, এখন দেখো ডিতে থাকতে পারবে কয়টা বলেছিলাম? 10টা। এই যে দেখো ডিতে থাকতে পারবে হচ্ছে 10টা ইলেকট্রন। ওকে, এরপর পিতে আবার 6টা, এস এ 2টা, এফ এ 14টা, ডিতে 10টা, পিতে 6টা, এস এ 2টা, এফ এ 14টা, ডিতে আবার 10টা, পিতে 6টা, এস এ 2টা। দেখো তো এতটুকু বুঝতে কারোর কোনো সমস্যা আছে নাকি? এতটুকু বুঝতে কারোর কোনো সমস্যা আছে নাকি? এটা আমাকে একটু জানাও। ঠিক আছে, এটা আমাকে একটু জানাও। এতটুকু বুঝতে কারোর কোনো সমস্যা আছে নাকি? 4th চ্যাপ্টারে পড়বো। আচ্ছা, এটা আমি বুঝতে পারি না কি বলেছো। প্লাস করি আমি 4th চ্যাপ্টারে পড়বো মানে আমি বুঝতে পারি না। আচ্ছা দেখো এখন কি বললাম, এখন দেখো এটা কি বললাম। নরমালি দেখো তার মানে কি এতটুকুর মধ্যে তোমার ইলেকট্রন সংখ্যা কয়টা? দেখো তো এটার মধ্যে আমি একটু অন্য কালিতে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এতটুকুর মধ্যে ইলেকট্রন হচ্ছে কয়টা? 10টা। ঠিক আছে, এতটুকুর মধ্যে ইলেকট্রন হচ্ছে 10টা। এরপরে এই যে আচ্ছা এটা আমি মুছে ফেললাম। ঠিক আছে, এটা মুছে দিলে তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। এটা মুছে ফেললাম। ওকে, এটা মুছে ফেললাম। তোমরা একটু বাকিগুলো তুলে নাও এবং বুঝতে সমস্যা হলে আমাকে জানাও। বুঝতে সমস্যা হলে আমাকে জানাও। আচ্ছা, আমাকে একটু কমেন্ট করো। ঠিক আছে, আমাকে একটু। এরপর দেখো এখানে থাকতে পারবে কয়টা ইলেকট্রন? 10টা ইলেকট্রন। এই কালিটা যদি বুঝতে সমস্যা হয় আমাকে ওটা একটু জানিও। ঠিক আছে, তাহলে এই কালি দিয়ে লিখবো না। এরপর দেখো এখানে কয়টা ইলেকট্রন থাকতে পারে? এইখানে থাকতে পারে হচ্ছে 18টা। ঠিক আছে, এরপর দেখো এখানে থাকতে পারে কয়টা? এখানেও হচ্ছে 18টা। এরপর দেখো এখানে থাকতে পারে কয়টা? এখানে থাকতে পারে 14, 10, 24, 24 আর 6 30 আর 2 32। এখানে 32 এবং এটাতেও কয়টা? এটাতেও হচ্ছে 32টা। ঠিক আছে, এখন দেখো তার মানে কি? তার মানে ধরো সাপোজ আমি তোমাকে বললাম যে 42 নাম্বার মৌলের ইলেকট্রন বিন্যাস করো, তাহলে আমি কি করব? দেখো 10, 10, 20 হয়ে গেল। 20 আর 18 কত আমার? 20 আর 18 কত? 38, তাই তো? 38 আর এখান থেকে নিব 2টা। তার মানে এখানে আমি কি লিখবো? এখানে এসে লিখবো জাস্ট 42। সরি 42, হ্যাঁ আচ্ছা 4 লিখবো 4। বুঝতে পারছো এটা আমি কি বলছি? আরেকটা উদাহরণ দিয়ে দেখাই। দেখো আরেকটা উদাহরণ দিচ্ছি। দেখো আরেকটা উদাহরণ দিচ্ছি। দেখো এটা হয়তো অনেকে বুঝতে পারো নাই। আচ্ছা এটা মুছে ফেললাম, একটু লিখে দিই। এখানে হচ্ছে কত? 18, এখানে 18, এখানেও 18, এখানে 32, এখানেও 32। ওকে, এখন দেখো এখন কি বললাম, আমি যদি সাপোজ তোমাকে বলি যে 36 নাম্বার মৌলের ইলেকট্রন বিন্যাস করো, আমাকে কি করতে হবে? অনেক ভাবতে হবে, তাই তো? এখন আর ভাবতে হবে না, তুমি জাস্ট এটা লেখার পরে কি করবা? দেখো এখানে 10টা হয়ে গেল, এখানে 10টা হয়ে গেল, এখানে আর 20টা হয়ে গেল। তার মানে আর লাগবে আমার কয়টা? 36, মানে আমার লাগবে হচ্ছে কয়টা? আর 16টা। তার মানে কি করবো? জাস্ট এই এতটুকু পর্যন্ত লিখলেই আমার ইলেকট্রন বিন্যাস ডান। দেখো কয়টা হলো? 2, 2, 6, 10, তারপরে কত? আবার 20, তারপর কত? 30 আর এই যে 6, 36। তোমরা কি বুঝতে পেরেছো এটা? বুঝতে পেরেছো এটা? দেখো তো এটা বুঝতে পেরেছো নাকি? আরেকটা করাই দেখো, আরেকটা করাই। ধরো সাপোজ আমি বললাম যে 50 নাম্বার মৌলের ইলেকট্রন বিন্যাস করো, আমি কি করতে পারবো? আমি জাস্ট ইজিলি কি করব? এখানে 10টা, এখানে 10টা, আমার 20টা হয়ে গেল, 20টা হয়ে গেল। 20 আর 18 কত হলো? 38টা হয়ে গেল। 38 আর এখান থেকে আমার লাগবে কয়টা? 50টা হওয়ার জন্য আমার লাগবে কয়টা? আর লাগবে হচ্ছে আমার 12টা। তার মানে এখানে আমি 10 পর্যন্ত নিব আর এখানে আমি লিখে ফেলবো কি 2, তাহলে তো আমার 12টা হয়ে যাবে। তার মানে আমার এতটুকু হবে আমার 50 নাম্বার মৌলের ইলেকট্রন বিন্যাস। তোমরা কি এটা বুঝতে পেরেছো? তোমরা কি এটা বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও তো, এটা কি বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও তো, আমাকে একটু জানাও, এটা কি বুঝতে পেরেছো? এটা কি বুঝতে পেরেছো? আমাকে একটু বলো তো। আচ্ছা যদি কারোর এটাতে বুঝতে সমস্যা থাকে আমাকে পরে হচ্ছে মেসেজ দিও। ঠিক আছে, আমাকে মেসেজ দিও, আমি বুঝাই দিব। এটা কিন্তু খুবই সহজ, তোমরা যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস খুব সহজে করে ফেলতে পারবা। লাইক যদি ধরো আমি বলি যে
24 নাম্বার মৌলের ইলেকট্রন বিন্যাস কত? আমি আচ্ছা 24 ধরো 25 নাম্বার মৌলের ইলেকট্রন বিন্যাস বললাম, সেই ক্ষেত্রে কি করব দেখো 10 10 20 পর্যন্ত নিব, আর এখানে কি জাস্ট করে দেব, এখানে জাস্ট এই 5টা মানে 5টা নিব। তার মানে এখানে আমি কি লিখবো 3d5 লিখবো, 3d5 লিখবো। ঠিক আছে, আমি যদি বলি যে 25 নাম্বার মৌলের ইলেকট্রন বিন্যাস করো, 25 নাম্বার মৌলের কি করব দেখো এই সব আমি কেটে ফেলবো, লাগবে না, জাস্ট এই 20 পর্যন্ত করে এখানে জাস্ট আমি 5 লিখে দিব। তখন আমি এখানে 5 লিখে দিলে আমার 25 নাম্বার মৌলের ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে। আচ্ছা সবাই বলছো যে বুঝতে পারছো, ওকে তাহলে আমি এটা মুছে ফেলি, এটা আমি মুছে ফেললাম। ওকে, এটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি মুছে ফেলছি। আশা করি লেখা হয়ে গেছে, স্ক্রিনশট নেওয়ার দরকার নেই, মুছে ফেললাম। আচ্ছা এখন দেখো, এখন নরমালি ইলেকট্রন বিন্যাস তো আমরা করলাম, কিন্তু এটা তোমরা 9 10 এ পড়ে আসছো, এটা নিয়ে আমি বিস্তারিত একদমই যাব না, একদমই আমি যাব না। সেটা হচ্ছে জাস্ট আমি তোমাদেরকে মৌলগুলোর নাম বলে দিই। কি হলো আজকে আমার ডাস্টারে লেখা উঠতেছে না কেন? আচ্ছা দেখো, ওইটা ছিল কতগুলা মৌলের কি বলবো, কতগুলো পরমাণুর হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাস একটু হচ্ছে কি ব্যতিক্রম। সেগুলা কি কি? একটা হচ্ছে ক্রোমিয়াম, একটা হচ্ছে কপার, একটা হচ্ছে সিলভার, একটা হচ্ছে গোল্ড। সিলভার এবং গোল্ড। ওকে, কি কি বললাম? এই 4টা মৌলের ইলেকট্রন বিন্যাস। ওকে, সবাই বুঝতে পেরেছে বলেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন দেখো এই ব্যতিক্রমটা কেন বললাম, লাইক আমি ক্রোমিয়ামের ক্ষেত্রেই করি। ক্রোমিয়ামের কত বলো তো? 24, তাই তো? ক্রোমিয়ামের 24। তাহলে ইলেকট্রন বিন্যাসটা কি হবে? আমি হচ্ছে ওটা মুছে ফেলছি, তো আমি এখানে আবার করি 1s2 2s2 2p6, আমার হয়ে গেল 10টা ডান। এরপরে কি হবে 3s2 3p6 4s2, আমার 20টা ডান। আর বাকি আছে কয়টা? আর বাকি আছে আমার 4টা। তাহলে আমি কি লিখবো 3d4 লিখবো। কিন্তু যখন কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে যখন d4 বা হচ্ছে d9 থাকবে, এটা আমি বিস্তারিত কিন্তু যাচ্ছি না, আমি জাস্ট তোমাদেরকে নিয়মটা আবার বলে দিচ্ছি, এটার হচ্ছে অনেক কাহিনী, এখন আমি কিছু বলছি না। d4 কিংবা যখন d9 থাকবে তখন কি করব, তখন আমরা s থেকে একটা ইলেকট্রন নিয়ে এখানে দিয়ে দিব। তার মানে এটা হয়ে যাবে 4s1, এটা হয়ে যাবে 3d5। ঠিক আছে, এরকম করে দেখবা কপারের ক্ষেত্রে থাকবে d9, তখন d9 থেকে d10 করে দিব s থেকে একটা ইলেকট্রন নিয়ে গিয়ে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? আমাকে একটু বলো তো, তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? বুঝতে পারলে আমাকে একটু জানাও। আচ্ছা একজন নাজনীন লিখেছো না আপু, এটা কি না আপু বলতে তুমি কি বুঝো না? আমাকে একটু বলো তো আপু। আচ্ছা আবার লিখেছো বুঝেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হচ্ছে এটা মুছে ফেললাম। এই 4টা মৌলের ক্ষেত্রে দেখবার d4 এবং d9 আসবে, তখন জাস্ট এখানে d5 এবং d10 করে 4s থেকে একটা নিয়ে গিয়ে d5 এবং d10 করে দিবে, তখন 4s2 থেকে 1 হয়ে যাবে। ওকে, এই 4টা হচ্ছে ব্যতিক্রম, এই 4টা হচ্ছে ব্যতিক্রম। আচ্ছা আরেকটা কথা, ইলেকট্রন বিন্যাসকে কিন্তু কখনোই এভাবে রাখবে না, এটাকে অল টাইম এভাবে লিখবা। কিভাবে লিখবা? 1s2 2s2 2p6 3s2 3p6, এরপরে লিখবা 3d5। মানে হচ্ছে প্রত্যেকটা কক্ষপথ সিরিয়াল ওয়াইজ যাবে, কখনো যেইভাবে মানে শক্তি স্তর হচ্ছে আমি বলেছিলাম যে নিম্ন শক্তি স্তর ইলেকট্রন আগে যাবে, হ্যাঁ অবশ্যই আগে যাবে, তবে লেখার সময় আমাদেরকে এভাবে সাজিয়ে লিখতে হবে। ঠিক আছে, লেখার সময় আমাদেরকে কি করতে হবে? সাজিয়ে লিখতে হবে। ওকে, আমি তাহলে এটা মুছে ফেলছি। তোমরা না বুঝলে আমাকে একটু জানাও, তোমরা না বুঝলে আমাকে একটু জানাও। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা তোমাদের কি ক্লাস নিয়ে কি কোনো কোশ্চেন থাকলে আমি বলে দিচ্ছি, বাকি 3টা লাইভ ক্লাস তোমরা গ্রুপে পেয়ে যাবে, এবং গ্রুপের মধ্যে দেখবা প্রথমে ফরম্যাট আছে কতগুলা, যে এই স্যারের ক্লাস, ওই স্যারের ক্লাস, এই স্যারের হ্যান্ডনোট, এরকম করে আমার দেখবে একটা লেখা আছে যে কেমিস্ট্রি লাইভ ক্লাস বাই পায়েল আপু, এখানে গেলে আমার 3টা ক্লাস পেয়ে যাবে। আপু 4s এর পরে হলে সমস্যা হবে। আচ্ছা সমস্যা বলতে কি, তোমাকে তো আমি ওই যে ইলেকট্রন বিন্যাস করা শিখালাম, ওইভাবে ইলেকট্রন বিন্যাসগুলো করে ফেলবা, খুব ইজিলি করে ফেলতে পারবা। ঠিক আছে, এটা তাহলে আমি মুছে ফেললাম। ওকে, এটা আমি মুছে ফেললাম। এখন আমরা একটা নতুন জিনিস পড়বো, সেটা কি বলতো? এটা যারা কেমিস্ট্রি মানে যারা হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ারের, ওদের জন্য আসলে নতুন না, কিন্তু যারা ফার্স্ট ইয়ারের হয়তো বা যারা বইটা একদমই পড়ো নাই বা ধরো একেবারেই আইডিয়া নেই, ওদের কাছে এটা নতুন। ঠিক আছে, তা আমি ওদের জন্যই মানে মেইনলি যেহেতু আমি খুব আস্তে আস্তে পড়াচ্ছি, আমি নর্মালি আসলে
এইচএসসি 22 ব্যাচকেই হচ্ছে মানে প্রথমে বেশি প্রাধান্য দিয়েছি, কারণ আমি যেহেতু ফার্স্ট পেপার নিচ্ছি স্বাভাবিক। অলরেডি যারা হচ্ছে ধরো তোমার এইচএসসি 21 ব্যাচ বা যারা এবার ক্যান্ডিডেট, ওরা কিন্তু অলরেডি এই চ্যাপ্টারগুলো পড়ে ফেলছে, ঠিক আছে। এখন আমি বলতেছি না যে তোমাদের কোনো উপকার নেই, হ্যাঁ অবশ্যই আছে। তোমরা কি করতে পারবে, যখন আমি ধরো লিখি তোমরা আগে আগে কোশ্চেনটা করতে পারবে। এতে করে কি হবে, এতে করে তোমরা যাচাই বাছাই করতে পারবে যে তোমরা তোমাদের কতটুকু মেমোরাইজ করা আছে, ঠিক আছে। আচ্ছা, তো তোমাদের ওইটা বের করতে পারবে। এখন দেখো, এখন আমরা আজকে পড়বো হচ্ছে কি পলির বর্জন নীতি, ঠিক আছে, পলির বর্জন নীতি। ওকে, এটা আমরা আজকে পড়বো। এটা সবাই হচ্ছে লিখে ফেলো খাতার মধ্যে, খাতার মধ্যে এটা লিখে ফেলো। ওকে, যারা হচ্ছে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তারাও এই ক্লাসগুলো দেখবে অবশ্যই। যারা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, ইভেন যারা ক্যান্ডিডেট, ওরাও দেখবে, ঠিক আছে, ওরাও দেখবে। এখন দেখো আমি হচ্ছে এটা লিখতেছি, আগে আমি একটু কমেন্ট গুলো পড়ে নেই। আচ্ছা, সবাই বলেছে বুঝতে পেরেছো? ওকে, সবাই বলছে যে বুঝতে পেরেছে। ওকে, এখন দেখো নরমালি আমি এখন পলির বর্জন নীতিটা যেটা বলবো সেটা হচ্ছে, আগে লিখে নিই পরে বলতেছি। একই পরমাণুতে যদি তোমাদের লেখা বুঝতে সমস্যা হয়, আমি যে বলছি ওটা শুনে শুনে লিখে ফেলবা। ওকে, একই পরমাণুতে দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান, কখনো একই হতে পারে না, কখনো একই রকম হতে পারে না, ঠিক আছে। একই পরমাণুতে দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই রকম হতে পারে না। ওকে, এরপরে লিখবো যে প্রথম তিনটি, এই লাইনটা অপশনাল, এটা জাস্ট আমি বোঝার জন্য লিখতেছি। প্রথম তিনটি এক হলেও চতুর্থটি মানে 4 নাম্বারটা অবশ্যই ভিন্ন হবে, ঠিক আছে। এটাকে লিখো, পরে আমি তোমাদেরকে বুঝাচ্ছি। অবশ্যই ভিন্ন হবে। ইন্টার সেকেন্ড ইয়ারে যারা পড়ছো ওদের কি এটা মনে আছে পলির বর্জন নীতিটা? যারা যারা সেকেন্ড ইয়ার ওদেরকে বলো তো, আমাকে জানাও তো। আচ্ছা, অরিত্রিতা, সিলভার এবং গোল্ডের ইলেকট্রন বিন্যাস তোমরা আমাকে করে জানাবে, ঠিক আছে। দেখো যে এটার মধ্যে এরকম আসবে, এটা SW দিলাম, বাসার কাজ এটা হচ্ছে করে রাখবে, করে তারপর আমাকে জানাবে, ঠিক আছে। আচ্ছা, ওপি মল্লিক, এটা হচ্ছে কি তোমাদের অনেকগুলো বই আছে তো, এটা কোন জায়গায় পলি লেখা কোন জায়গায় পাউলি লেখা, এটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছা, এটাতে কোনো সমস্যা নেই। দুইটাই বলে বুঝলি। আচ্ছা, এখন দেখো তো এটা আমি কি বললাম, যে একই পরমাণুতে দুইটা ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই রকম হতে পারে না। মানে যখন আমি একই পরমাণু নিব, যেরকম তোমাদের বইয়ে খুব সহজ, মানে এটা নরমালি সব বই একই একটা एग्जांपल দিয়েছে, আমি ওটাই মেইনলি বলতেছি। লাইক হিলিয়ামের যখন আমি ইলেকট্রন বিন্যাস করব, নিচে কি লেখা দেখা যায় আমাকে একটু বলো তো, এই পর্যন্ত কি লেখা আসে? হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস যখন আমি করব, এটা কি লিখবো আমি? 1s2, তাই তো। এখন নরমালি এটার মানে 1s2 যে আমি লিখলাম, এখানে কয়টা ইলেকট্রন আছে? দুইটা। 1s2 মানে এখানে কয়টা ইলেকট্রন আছে? দুইটা, ঠিক আছে। এখন আমি কি বললাম, একটা পরমাণুর মধ্যে যখন দুইটা ইলেকট্রনের জন্য মানে প্রথম এবং দ্বিতীয়, এখানে যে দুইটা ইলেকট্রন আছে মানে কি 1 এবং 2, তাই না। এই প্রথম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার যেই মান হবে, দ্বিতীয় ইলেকট্রনের জন্য কখনোই কোয়ান্টাম সংখ্যার মান সেম হবে না। যদিও সেম হয়, ধরো যে তিনটা মিলে গেল, নরমালি কোয়ান্টাম সংখ্যা কয়টা? 4টা না। যদি তোমার ধরো কি প্রথম তিনটা এক হলো, 4 নাম্বারটা অবশ্যই ভিন্ন হবে। বুঝতে পারছো কি বলছি? এই যে সাপোজ ধরো একটা পরমাণুর মধ্যে দুইটা ইলেকট্রন আছে, এটার 4টা কোয়ান্টাম সংখ্যা, এটার 4টা কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। এখন আমি কি বললাম, যে এটার মধ্যে 3টা কোয়ান্টাম সংখ্যা এটার সাথে মিলে গেছে,
মিলে গেলেও 4 নাম্বারটা কিন্তু কখনোই মিলবে না, 4 নাম্বারটা অবশ্যই ভিন্ন হবে। মানে মেইন কথা হচ্ছে একটা পরমাণুর মধ্যে যতগুলা ইলেকট্রন থাকুক না কেন তার মধ্যে কি কোয়ান্টাম সংখ্যা 4টা কখনোই সেম হবে না, কোয়ান্টাম সংখ্যা 4টা কখনোই সেম হবে না। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমি তাহলে এটা উদাহরণটা লিখছি, আমি এটা মুছে ফেললাম, তোমরা একটু লিখার হলে লিখো। আমি এটা মুছে ফেললাম, আমি এটা মুছে ফেললাম, আমি এটা মুছে ফেললাম। ওকে, তাহলে এটা হচ্ছে মুছে ফেললাম। ওকে, আচ্ছা এটা মুছে ফেললাম। এখন দেখো আমি উদাহরণটা যেটা দিব সেটা হচ্ছে হিলিয়ামের কথা বলেছিলাম, তাই না? কি বলেছিলাম যে 4টা কোয়ান্টামের মধ্যে 3টা যদি এক হয় 4 নাম্বারটা অবশ্যই ভিন্ন হবে। কি করে দেখো, হিলিয়ামের প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে কি লিখলাম, প্রথম, আচ্ছা কালোটা দিয়ে লিখি তাহলে একটু বেশি দেখা যাবে, ফোকাস বেশি হবে। প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে কি হবে বলো তো, প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে, ঠিক আছে, প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে কি হবে, n এর মান কি হবে, n এর মান অবশ্যই যেহেতু 1s না, 1 এর ঘরে তো আছে, তাই তো, প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে n এর মান হবে অবশ্যই 1, ঠিক আছে। এরপরে কি হবে, এরপরে হচ্ছে আমাদের l এর মান অবশ্যই হবে কি 0, কারণ s এর জন্য আমরা 0। যারা যারা এটা বুঝতে পারছো না তারা হচ্ছে অবশ্যই আমার 2 নাম্বার লাইভ ক্লাসটা দেখে আসবে, যেখানে আমি এই n এর জন্য l এর মান কি কি হয় একদম কোয়ান্টাম সংখ্যা নিয়ে বিস্তারিত বলেছি, ঠিক আছে। ওইখানে ওইটা তোমরা অবশ্যই দেখে আসবে, ঠিক আছে। n এর মান 1 হলে l এর মান 0 এবং তখন m এর মান কি হবে, m এর মানও হবে 0। ওকে, এরপরে s এর মান কি হবে দেখো, যেহেতু 2টা ইলেকট্রন s এর মধ্যে আছে তাহলে কি করে ইলেকট্রনগুলো থাকবে কিন্তু এইভাবে, প্রথম ইলেকট্রনগুলো থাকবে হচ্ছে কি পজিটিভ, মানে এরকম, মানে আমি কি বলেছিলাম, এটা মানে হচ্ছে কি প্লাসের হাফ। ওকে, আর এটা মানে হচ্ছে কি মাইনাসের হাফ। লেখা বোঝা না গেলে আমাকে একটু বলে, এটা আমি উপরে আবার লিখছি। এস এর মধ্যে ইলেকট্রনগুলো থাকবে কিভাবে, একটা এইভাবে একটা এইভাবে। ওকে, তাহলে এটার জন্য মান হবে প্লাসের হাফ এবং এটার জন্য মান হবে মাইনাসের হাফ, ঠিক আছে। তাহলে যেহেতু আমি প্রথম ইলেকট্রনের কথা বলতেছি, প্রথম ইলেকট্রন, এটা আমার প্রথম ইলেকট্রন, দ্যাট মিন্স এখানে আমার মান হবে কি প্লাসের হাফ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেউ বুঝে না থাকলে আমাকে একটু জানাও, কেউ বুঝে না থাকলে আমাকে একটু জানাও। এতটুকু মুছে ফেললাম। ওকে, কেউ না বুঝে থাকলে আমাকে জানিও, ঠিক আছে। এরপর দেখো কি বললাম, এরপর দেখো কি বললাম, এরপর বললাম হচ্ছে দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রে। ওকে, দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রে কি হবে দেখো, দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রে এটা হবে হচ্ছে n এর মান হবে কি, n এর মান আবার 1 হবে, কারণ আমি 1s এর জন্য করতেছি, তাই তো। l এর মান হবে কত 0, তো সেম l এর মান 0 হলে আমাদের m এর মান কত হবে, m এর মানও 0 হবে, কিন্তু তখন s এর মান কি হবে, ওই যে আমি বলেছিলাম যে একটা ইলেকট্রন থাকবে এইভাবে, একটা থাকবে এইভাবে, এটার জন্য প্লাস হাফ, তাহলে এটার জন্য, এখন তো আমি সেকেন্ড ইলেকট্রনের জন্য করতেছি, দ্বিতীয় ইলেকট্রন, তার মানে এটার জন্য আমার মান হবে কি মাইনাসের হাফ। দেখো তো তোমরা বুঝতে পেরেছো নাকি, দ্বিতীয় ইলেকট্রনের জন্য আমার এস এর মানটা চেঞ্জ হয়ে যাবে। এখন দেখো পলি আমাদেরকে কি বলেছিল, বিজ্ঞানী পলি 1925 সালে এটা দিয়েছে, 1925 সালে এটা দিয়েছে, ঠিক আছে। ওই যে সূত্রটা দিয়েছে না বিবৃতি, ওটার আগে এটা লিখে নিও, ঠিক আছে। তাহলে কি বললাম দেখো, যে একটা পরমাণুর যে 2টা ইলেকট্রন থাকবে তার 4টা কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু কখনোই সেম হবে না। যদি 3টা যদি সেমও হয় 4 নাম্বারটা কিন্তু ভিন্ন হয়েছে। প্রথম 3টা এক হলেও 4 নাম্বারটা অবশ্যই ভিন্ন হয়েছে। এই নীতিটা কারোর বুঝতে কি 1% সমস্যা থাকলে আমাকে বলো, এবং কে কত পার্সেন্ট বুঝতে পেরেছো এটা আমাকে আগে বলো। আচ্ছা, পলির নীতির সংজ্ঞাটা বুঝি নাই। আচ্ছা দেখো পলি কি বলছে জানো, পলি সাদমান দেখো, সাদমান ও পলি বলছে হচ্ছে যে আমাদের এই যে একটা পরমাণু, লাইক আমি এখানে হিলিয়াম নিয়ে কাজ করছি, আমি কাজ করছি হচ্ছে কি হিলিয়ামের ক্ষেত্রে। ওকে, হিলিয়ামের ক্ষেত্রে এটা লিখে দিও, হিলিয়ামের প্রথম, মানে সে বলছে যে একটা পরমাণুর মধ্যে যদি 2টা ইলেকট্রন থাকে, একটা পরমাণুতে যদি 2টা ইলেকট্রন থাকে, যেরকম হিলিয়ামে কয়টা ইলেকট্রন, 2টা, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তার মানে কি তার ইলেকট্রন সংখ্যা 2। এখন ওই ইলেকট্রন যদি 2টা থাকে তাহলে তার 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হবে না। যদি প্রথম 3টা যদি একও হয়
তার মানে কি 4 নাম্বারটা অবশ্যই ভিন্ন হবে, মানে সে এটা বলতে চাইছে যে কোয়ান্টাম সংখ্যা 4টা কখনো কি এক হবে না, দুইটা ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার 4টা কখনো এক হবে না, একটা অবশ্যই কমপক্ষে একটা অবশ্যই ভিন্ন থাকবে। ঠিক আছে, কি বলছে, কমপক্ষে একটা অবশ্যই ভিন্ন থাকবে। তোমরা কি বুঝতে পেরেছো? আমাকে একটু বলো তো। হ্যাঁ, 100 ফুল দিয়ে বুঝছি। এটা কি লিখছো? কে বলেছো এটা? সাদমান কি এখন বুঝতে পারছো? একটু বলো তো। আচ্ছা, ঐশী বলেছে বুঝেছি। আচ্ছা, তোমরা একটু নিজেদের মধ্যে কথা বলো না, তোমরা হচ্ছে ক্লাসটা মনোযোগ দিয়ে করো, ঠিক আছে? তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করো। এখন দেখো তো, এখন এটা হচ্ছে স্ক্রিনশট নাও, আমি এটা মুছে ফেলবো। আচ্ছা, এটার আগে ইলেকট্রন বিন্যাসটা, এই হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করে নিও, এবং হচ্ছে এটা কারো বুঝতে মানে সমস্যা থাকলে আমাকে একটু বলো, আমাকে একটু বলো, আমাকে একটু বলো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি নতুন টপিকে যাচ্ছি, ঠিক আছে? আমি এটা মুছে ফেললাম, এটা মুছে ফেললাম। কারো সমস্যা থাকলে কমেন্ট করে বলো। ওকে, আচ্ছা এখন দেখো, এখন আমরা কি পড়বো বলো তো? আমরা কিন্তু দুইটা নীতি পড়ে ফেলছি। কি কি পড়ছি? আউফবাউ নীতি আর হচ্ছে পলির বর্জন নীতি। এখন আমরা পড়বো হুন্ডের নীতি। এখন আমরা কি পড়বো? এখন আমরা পড়বো হুন্ডের নীতি। মিনিট। এখন আমরা কি পড়বো? হুন্ডের নীতি। ওকে, সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা তোমরা হচ্ছে মনে করার চেষ্টা করো হুন্ডের নীতি কি ছিল। যারা এইচএসসি ক্যান্ডিডেট ওরা আরো আগে মনে করার চেষ্টা করো যে এটা কি ছিল, ঠিক আছে? একটু মনে করার চেষ্টা করো, আমি একটু দেখি তোমরা আগেরগুলো নিয়ে কি বলেছো। আচ্ছা, সবাই বুঝতে পেরেছে? ওকে, তাহলে আমি এখন পরের টপিকে যাচ্ছি, ঠিক আছে? দেখো, আমি পরের টপিকে যাচ্ছি। হুন্ডের নীতি কি বলছে? হুন্ডের নীতি বা হচ্ছে কি হুন্স রুল, ঠিক আছে? ওকে, এখন দেখো আমি এটা লিখছি, যে আমি ফার্স্টে লিখি, তোমরা লিখে ফেলো সাথে সাথে। সমান শক্তির অরবিটালে ইলেকট্রন সমূহ বলতে পারো, এগুলো কিন্তু বইয়ে আছে, বুঝছো? এখন দেখা গেছে এক এক বই এক এক রকম করে, কোনো বইয়ে ছোট, কোন বইয়ে ছোট, কোন বইয়ে বড়। এখন আমি আমার মতো লিখছি, ঠিক আছে? মানে বই থেকেই নিয়েছি, তোমরা যে কোনো একটা বই ফলো করতে পারো, কোনো সমস্যা নেই। সমান শক্তির অরবিটালে ইলেকট্রন সমূহ এমন ভাবে, আচ্ছা আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে নরমালি কোনো বইয়ে আরো ছোট করে লিখছে, ঠিক আছে? আমি এটা একটু বড় করে লিখলাম যাতে করে আমি বুঝাতে আমার সুবিধা হয়, ঠিক আছে? একদম বুঝানোর সুবিধার জন্য আমি বড় করে লিখছি, তোমরা চাইলে আমি ছোট করে লিখতে পারো, কোনো সমস্যা নেই। এমন ভাবে প্রবেশ করবে যাতে করে সর্বাধিক সংখ্যক ইলেকট্রন অযুগ্ম অবস্থায় থাকতে পারে, ঠিক আছে? এরপর কি লিখলাম বলতো? সমান শক্তির অরবিটালে ইলেকট্রন সমূহ এমন ভাবে প্রবেশ করে যাতে করে সর্বাধিক সংখ্যক ইলেকট্রন অযুগ্ম অবস্থায় থাকতে পারে, এবং এসব অযুগ্ম ইলেকট্রনের স্পিন হচ্ছে কি হয়? একমুখী হয়। ঠিক আছে? কি বললাম? সমান শক্তির অরবিটালে ইলেকট্রন সমূহ এমন ভাবে প্রবেশ করবে যাতে করে সর্বাধিক সংখ্যক ইলেকট্রন কি করতে পারে? অযুগ্ম অবস্থায় থাকতে পারে, এবং এসব অযুগ্ম ইলেকট্রনের স্পিন কি হয়? একমুখী হয়, ঠিক আছে? এবং কি হয় জানো? এরপর জানো কি হয়? এরপর হচ্ছে কি, এরপর লিখে দাও, এই লাইনটা অপশনাল, এটা হচ্ছে এটাও আমি বোঝানোর জন্য লিখছি, এটা একদম বেশি, মানে একদম কি বলবো, অতিরিক্ত লাইন। এরপর প্রাপ্যতা অনুসারে বিপরীত স্পিনে প্রবেশ করে।
প্রাপ্যতা অনুসারে বিপরীত স্পিনে প্রবেশ করে। ঠিক আছে, কি বললাম? সমান শক্তির অরবিটালে ইলেকট্রন সমূহ এমন ভাবে প্রবেশ করবে যাতে করে সর্বাধিক সংখ্যক ইলেকট্রন অযুগ্ম অবস্থায় থাকতে পারে এবং এসব অযুগ্ম ইলেকট্রনের স্পিন একমুখী হয়। এরপরে কি হয়? প্রাপ্যতা অনুসারে বিপরীত স্পিনে প্রবেশ করে। আচ্ছা, এত কথা কিসের আপনার? আমি আসলে বুঝতে পারছি না। হ্যাঁ, আদ্রিতা, আদ্রিতা খুব ভালো বলেছো। হ্যাঁ, খুবই ভালো হয়েছে। তাহলে আমি কি বললাম দেখো, যখন ইলেকট্রনগুলা অরবিটালে প্রবেশ করবে, কি বললাম? যখন ইলেকট্রনগুলা অরবিটালে প্রবেশ করবে তখন তারা এমন ভাবে থাকতে পারে, মানে পছন্দ করে যাতে করে কি অযুগ্ম অবস্থায় থাকতে পারে। এখন অযুগ্ম অবস্থাকে আমি অবশ্যই বলবো। এরপরে কি অযুগ্ম অবস্থার স্পিনটা হচ্ছে একমুখী হয়, একমুখী হয় এবং কি প্রাপ্যতা অনুসারে বিপরীত স্পিনে প্রবেশ করে। দেখো আমি উপরে একটা হচ্ছে এটা মুছে ফেলছি। ঠিক আছে, একটা এক্সাম্পল দিই তাহলে আমার বুঝাতে সুবিধা হবে। একটা এক্সাম্পল দিই, লাইক আমি যখন এটাও বইয়ের মধ্যে একদম এক্সাম্পলগুলো দেয়া আছে। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করব, কি করে করব বলো তো? 1s2 1s2 2s2 2p3, তাই তো? দেখো তো ঠিক আছে নাকি? 1s2 2s2 2p3, ঠিক আছে। এখন দেখো তার মানে কি, নরমালি এস এ যখন ইলেকট্রন থাকবে কি করে থাকবে? এইভাবে থাকবে। এটা হচ্ছে কি 1s এর, ওকে। 2s এরটা কি করে থাকবে? 2s এ দুইটা থাকবে হচ্ছে এইভাবে, ক্লিয়ার? এরপর কি আছে 2p3। এখন পিতে আমি কি বলেছিলাম? কয়টা অরবিটাল? 3টা অরবিটাল। তাহলে আমি আগে অরবিটাল গুলো আঁকি। একটা হচ্ছে কি px, একটা py, একটা pz, ওকে। এখন আছে 3টা অরবিটাল, কিন্তু আমি বলেছিলাম একটা অরবিটালে থাকে হচ্ছে 2টা ইলেকট্রন। অরবিটাল 3টা, তাহলে কি ইলেকট্রন থাকতে পারবে 6টা, কারণ একটা অরবিটালে ইলেকট্রন থাকতে পারে 2টা, ওকে। তাহলে এখন এখানে ইলেকট্রন আছে 3টা, আমি 3টা ইলেকট্রনকে এইভাবে দিয়ে দিব না, এইভাবে দিলে এটা হবে ভুল। কারণ হুন্ড আমাদেরকে বলেছে ইলেকট্রনগুলা কি অযুগ্ম অবস্থায় থাকবে এবং কি এদের স্পিন হচ্ছে একমুখী হবে। একমুখী মানে এরা হচ্ছে প্রথমে এইভাবে যাবে, এরপরে এইভাবে, এরপরে হচ্ছে এইভাবে, মানে এরা যুগ্ম থাকবে না, জোড়া থাকবে না। এরা হচ্ছে কি একা একা থাকতে আগে, মানে একা আগে প্রবেশ করবে এবং ওদের স্পিন অল টাইম কি এইভাবে হবে। দেখো আমার মার্কারের মতো এইভাবে হবে, এইভাবে। এরপরেও যদি আরো ইলেকট্রন বাকি থাকে তখন তারা থাকবে হচ্ছে এইভাবে, এইভাবে। এখন আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। তাহলে এটা আমি কি বললাম? যে তারা হচ্ছে কি 2p তে যে যাবে তারা হচ্ছে কি একটা 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 করে যাবে, মানে প্রথমে হচ্ছে প্রত্যেকটা অরবিটালে একটা করে ইলেকট্রন যাবে। এরপরে যদি কি প্রাপ্যতা অনুসারে যদি আরো ইলেকট্রন বাকি থাকে, আমি এরকম একটা দেখাবো, আরো ইলেকট্রন বাকি থাকবে, তখন হচ্ছে তারা বিপরীত স্পিনে প্রবেশ করবে। ঠিক আছে, কেউ যদি না বুঝো আমাকে একটু জানাও, ঠিক আছে? কেউ যদি না বুঝো আমাকে একটু জানাও। আচ্ছা, কি হয়েছে কমেন্টে নিয়ে? হ্যাঁ, তোমরা ক্লাসে একটু মনোযোগ দাও। হ্যাঁ, ঠিক আছে, তোমরা ক্লাসে একটু মনোযোগ দাও, এসব কথা বাদ দিয়ে তোমরা ক্লাসে একটু মনোযোগ দাও, ঠিক আছে? ওকে, এখন দেখো এটা আমি মুছে ফেললাম, এটা মুছে ফেললাম, ওকে। আমি আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে এক্সাম্পল, আমি আরেকটা দেখাচ্ছি, আমি এক্সাম্পল আরেকটা দেখাচ্ছি। সেটা হচ্ছে কি দেখো, সেটা হবে অক্সিজেন। সেটা হবে কিসের? সেটা হবে অক্সিজেনের, ওকে। দেখো আমি কি দেখালাম, অক্সিজেনের কয়টা আছে? 8টা না? আর ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s2 2s2 2p4 হবে, তাই তো? 1s2 2s2 2p4 হবে। তাহলে তার হচ্ছে কি হবে, 1s এ কয়টা থাকবে? 2টা থাকতে পারবে, সহজ নিয়ম। এরপরে কি 2s এ থাকবে আরো 2টা, সহজ নিয়ম। এখানে আছে 4টা। আচ্ছা, আমি আগে অরবিটাল সমূহ আঁকি। অরবিটাল গুলো আমি আঁকলাম। এখন দেখো 4টা ইলেকট্রন কি হবে? প্রথমে হচ্ছে একটা একটা করে যাবে, 3টা ইলেকট্রন আমার চলে গেল। এরপরে কি হবে? বিপরীত ইলেকট্রনটা কি প্রাপ্যতা অনুসারে বিপরীত স্পিনে প্রবেশ করবে, মানে এরপরে হচ্ছে যাবে হচ্ছে সে এখানে। এরপর যদি আরো ইলেকট্রন বাকি থাকে, ধরো লাইক ফ্লোরিনের ক্ষেত্রে, ফ্লোরিন অক্সিজেনের পরে যেটা ফ্লোরিন, তার তো এখানে কি 3d5 না? ফ্লোরিনের কি এখানে 3d5 না? তখন কি হবে? তখন এখানে আরেকটা ইলেকট্রন হবে। মানে কথা হচ্ছে যখন আমাদের মানে নরমালি অরবিটাল ইলেকট্রন সমূহ কি অযুগ্ম অবস্থায় থাকবে এবং
তাদের স্পিন হচ্ছে কি এরকম হবে, এরকম হবে, ঠিক আছে, এরকম হবে, বুঝতে পারছো? এরপরে যখন এটা ভরাট হয়ে যাবে, এরপরে তারা আবার প্রথমটাতে বিপরীত স্পিনে প্রবেশ করবে, বিপরীত স্পিনে প্রবেশ করবে। বুঝতে পেরেছো? তোমরা কি বুঝতে পেরেছো? তোমরা কি বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও তো, আমাকে একটু জানাও। কেউ যদি বুঝতে না পারো আমাকে একটু জানাও। আচ্ছা, এরপরে দেখো, তাহলে এটা বুঝতে পারছো। আচ্ছা, আমাকে এটা কি মেসেজ করলো? হ্যাঁ, অরিদ্রিতা। আচ্ছা দেখো, তুমি বলছো কি 3D এর একটা एग्जांपल দেন। আচ্ছা দেখো, 3D এর তোমার হচ্ছে আয়রনে তুমি যেতে পারো, আয়রনে গেলে কি হবে? সেম। তোমার যখন ডিতে তোমার কটা থাকবে? 5টা থাকবে না? ডিতে তোমার কি থাকবে? 5টা থাকবে না অরবিটাল? ডিতে কটা থাকবে? 5টা না? 1 2 3 4 5। কি হবে? dx থাকবে, dy থাকবে, dz থাকবে, dx স্কয়ার মাইনাস y স্কয়ার থাকবে, আর dz স্কয়ার থাকবে। তখনও তারা একটা একটা করে ইলেকট্রন যাবে, এবং এরপরে যদি আরো ইলেকট্রন বাকি থাকে তাহলে হচ্ছে কি বিপরীত স্পিনে প্রবেশ করবে। অরিদ্রিতা কি বুঝতে পেরেছো? অরিদ্রিতা কি বুঝতে পেরেছো? আমাকে একটু বলো তো। আপু, পি অরবিটালের বক্সে ইলেকট্রন কিভাবে গুনবো? আচ্ছা, আমি না কোশ্চেনটা বুঝি না। পি অরবিটালের বক্সে, আচ্ছা নরমালি একটা বক্সে দুইটা ইলেকট্রন থাকতে পারে। কে কোশ্চেন করেছো? রকি। রকি, একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকতে পারে। তোমার যদি এটা বুঝতে সমস্যা হয়, তুমি অবশ্যই আমার লাইভ ক্লাস 2 নাম্বারটা দেখে নিও, ঠিক আছে? নরমালি একটাতে দুইটা করে থাকতে পারে, যখন তোমার এটা শেষ হয়ে যাবে তখন আবার অন্য অরবিটালে প্রবেশ করবে। মানে ইলেকট্রনে যেখানে যেরকম পি পর্যন্ত আমার আছে, পরে কি থাকতো? 3s থাকতো, এখানে হচ্ছে আবার 3s এ চলে যেত, ঠিক আছে? না বুঝলে, যদি এখন না বুঝো আমাকে হচ্ছে মেসেজ করো, আমি তোমাকে বুঝাই দেব। ওকে, তাহলে এটা আমি মুছে ফেললাম। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, আমি মুছে ফেলছি। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, এরপর আমি এটা মুছে ফেলবো। ওকে, সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও, আমি এটা মুছে ফেলবো। আশা করি নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা মুছে ফেলছি। ওকে, এটা মুছে ফেললাম। কারোর আরো সমস্যা থাকলে একটু বলো, ঠিক আছে? এখানে বলতে সমস্যা হলে আমাকে মেসেজ করে জিজ্ঞেস করো, কোনো সমস্যা নেই। ওকে, এখন দেখো, এটা খুব, এখন আমি যে কোশ্চেনটা পড়াবো, এখন যেটা পড়াবো সেটা কিন্তু অ্যাডমিশন টেস্টে তো আসলে কোশ্চেন আসে না, নরমালি এখান থেকে হচ্ছে এমসিকিউ আসে, ঠিক আছে? এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। এখন যেটা করাবো, সোডিয়ামের 8 এবং 11তম ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করো। কি বললাম? সোডিয়ামের 8 এবং 11তম ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে? এটার আনসার তোমরা আমার আগে গিয়ে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এটার আনসার তোমরা আমার আগে দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা লামিয়া, আচ্ছা আপু এল এটা করে দেন প্লিজ। অ্যালুমিনিয়ামেরটা, এল বলতে কি অ্যালুমিনিয়াম বুঝেছো সাদমান? আমি বুঝতে পারি না তোমার কথা। আচ্ছা আপু ডি অরবিটালে একটা করান। ভাই ওই যে ডি অরবিটালের কথা যেটা বললাম, ওইটাই, ঠিক আছে? তুমি নরমালি আয়রন একটা করে দেখো, ডিতে যাওয়ার পরে তোমার যে স্প্রিনগুলো একটা একটা করে দিবা, তাহলেই হবে, ঠিক আছে? নরমালি এখানে তো আসলে লাইভ ক্লাস, তো দেখা গেছে এত করালে অনেকে হচ্ছে বিরক্ত হয়ে যাবে, যারা ধরো সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, ঠিক আছে? তো যাদের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট বুঝতে সমস্যা হয়, ওরা আমাকে পার্সোনালি বলো, আমি তোমাদেরকে করে ছবি পাঠিয়ে দিব। ওকে, আচ্ছা এখন দেখো কি বললাম। সোডিয়ামের 8 এবং 11তম ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করো। এটা কি বললাম দেখো, 8 নাম্বার ইলেকট্রনের জন্য, 8 নং ইলেকট্রনের জন্য কি হবে? এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা আগে করে নি। ওকে, দেখো কোথায় করব? এখানেই করি, অন্য কালার দিয়ে করি, তাহলে একটু ফোকাস হবে। সোডিয়ামের কত? 11, তাই তো? 11, এটা কি হবে দেখো, 1s2 2s2 2p6 3s1। ওকে, এটা না ইলেকট্রন বিন্যাস। এখন দেখো, তার মানে এই জায়গায় কয় নাম্বার ইলেকট্রন থাকবে? এই জায়গায় থাকবে হচ্ছে আমার 1 নাম্বার এবং 2 নাম্বার ইলেকট্রন, এই জায়গাটার মধ্যে। ওকে,
এই জায়গায় থাকবে আমার কয় নাম্বার ইলেকট্রন? থাকবে আমার 3 নাম্বার এবং 4 নাম্বার ইলেকট্রন। এখানে যেহেতু 6টা, তার মানে আমার থাকবে কয়টা কয়টা? থাকবে আমার 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার এবং 10 নাম্বার ইলেকট্রন। ঠিক আছে, এরপরে দেখো এস এর মধ্যে আমার থাকবে, এখানে তাহলে আমার থাকবে হচ্ছে কি 11 নাম্বার ইলেকট্রন। এতটুকু কি কারো বুঝতে সমস্যা আছে কিনা আমাকে বলো তো। কি কি বললাম দেখো, সোডিয়ামের 1s2, তার মানে এখানে থাকবে আমার 1 নাম্বার এবং 2 নাম্বার ইলেকট্রন। 2s2 তে থাকবে আমার 3 নাম্বার এবং 4 নাম্বার ইলেকট্রন। 2p6 এ থাকবে আমার 5 6 7 8 9 10 এই 6টা ইলেকট্রন। ওকে, 3s1 এ থাকবে আমার 11 নাম্বার ইলেকট্রন। এখন তার মানে আমাকে দেখো কোশ্চেনে কি বলছে, কোশ্চেনটা পড়ো আরেকবার, যে 8 এবং 11তম ইলেকট্রন, মানে আমার এই 8 নাম্বার ইলেকট্রনটা আছে কোথায়? 2p তে আছে না? ভালো মতো খেয়াল করো, 8 নাম্বার, এই আমার 8 নাম্বার ইলেকট্রনটা কিসে আছে? 2p তে আছে না? দ্যাট মিন্স আমার বের করতে হবে কোয়ান্টাম সংখ্যা, তার জন্য 2p, মানে আমার 8 নাম্বার ইলেকট্রনের জন্য বের করতে হলে আমার হিসাব করতে হবে 2p অরবিটালের জন্য। দেখো তাহলে 8 নং ইলেকট্রনের জন্য আমার n এর মান কি হবে বলো তো? 8 নং ইলেকট্রনের জন্য n এর মান কি হবে বলো তো? যেহেতু আমার কি 2p এর জন্য হিসাব হবে, 2p এর জন্য, তাহলে আমার n এর মান হবে কত? 2। n এর মান কত হলো? 2, কারণ কি 2p এর জন্য হিসাব হচ্ছে। ঠিক আছে, আর আমার 8 নাম্বার ইলেকট্রনটা আছে কোথায়? 2p তে আছে। ওকে, এরপর দেখো l এর মান কত হবে? এখানে l এর মান যেহেতু p, তার মানে l এর মান কত হবে আমার? 1, তাই তো? এরপর দেখো m এর মান, m এর মান কি আমি কি লিখবো? -1 0 1, না এটা লেখা যাবে না। কি করব এখন দেখো, এখানে 2p তে 2p যে অরবিটাল সেটা আমি আঁকবো। কি করে আঁকবো দেখো, প্রথমে দেখো 2p এর অরবিটাল, এটা আমি 2p আঁকছি এখন। m এর মান এবং s এর মান, এই দুইটা মান বের করার সময় আমাদের অরবিটালের এবং এই আচ্ছা অরবিটালটা আমরা ড্র করব। ঠিক আছে, এখন দেখো আমি এটা কি করে, 2p তে আমার আছে কয়টা? 6টা ইলেকট্রন না? দেখো একটু খেয়াল করো, যাদের এখনো আগেরটা বুঝতে সমস্যা, হুন্ডের নীতি যাদের বুঝতে সমস্যা, ওরা এটা খেয়াল করো। ওকে, এটা খেয়াল করো, এটা ভালো মতো বুঝতে পারবা। দেখো এখানে কি হবে, 5 নাম্বারটা যাবে আমার এইভাবে গেল, এটা কয় নাম্বার বললাম? এটা আমি বললাম 5 নাম্বার। 6 নাম্বারটা যাবে আমার এইভাবে, এটা হচ্ছে আমার 6 নাম্বার। কি কি বললাম আমি দেখো, আমি একটু লিখে নিই পাশাপাশি। এটা হচ্ছে আমার 5 নাম্বারটা, এটা হচ্ছে আমার 6 নাম্বারটা। বুঝতে পেরেছো? এটা আমার 5 নাম্বার এবং এটা হচ্ছে আমার 6 নাম্বার। এরপর 7 নাম্বারটা যাবে আমার এইভাবে, যেটা কিনা হচ্ছে আমার 7 নাম্বার ইলেকট্রন। ওকে, এরপর 8 নাম্বারটা যাবে আমার কিভাবে? 8 নাম্বারটা যাবে হচ্ছে এইভাবে, যেটা কিনা হচ্ছে কি 8 নাম্বার ইলেকট্রন। এরপরে 9 নাম্বারটা যাবে আবার এইভাবে বিপরীত স্পিনের মাধ্যমে, দ্যাট মিন্স এটা হচ্ছে আমার 9। এরপর 10 নাম্বারটা যাবে হচ্ছে এইভাবে, যেটা কিনা হচ্ছে 10। এতটুকু বুঝতে কারোর কি কোনো সমস্যা আছে? আমাকে একটু বলো তো, আমাকে একটু বলো তো তোমরা। আচ্ছা ক্লিয়ার লিখছো, ওকে। আচ্ছা সাদমান অ্যালুমিনিয়ামেরটা জানি কি দেখাবো, অ্যালুমিনিয়ামেরটা কি দেখাবো আমাকে একটু বলো তো, অ্যালুমিনিয়াম কি দেখাবো একটু জানিও। ঠিক আছে, আচ্ছা দেখো এখন হচ্ছে কি আমি বললাম 5 6 7 8 9 10, তাই তো? 2p তে থাকবে আমার কি 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার ইলেকট্রন। ওকে, এখন দেখো তাহলে আমার নরমালি এটা এই অরবিটালের নাম হচ্ছে আমার -1, এটার নাম হচ্ছে 0 এবং এটার নাম হচ্ছে কি 1। প্রথমটার নাম হবে -1, ধরো কোনো একটার মধ্যে থাকলো -2 ও থাকলো, তখন প্রথমটার মধ্যে থাকবে -2, পরেরটা -1, পরে 0, পরে 1 এবং 2। মানে d অরবিটালের ক্ষেত্রে প্রথমটা হবে -2, পরে -1, তারপর 0, তারপর 1, পরে 2। ঠিক আছে, এখন দেখো এই 8 নাম্বার ইলেকট্রনের ক্ষেত্রে আমি বের করতেছি না, 8 নাম্বার ইলেকট্রনের ক্ষেত্রে, তার মানে 8 নাম্বারে দেখো তো 8 এর জন্য আমার অরবিটালের মান কি? -1 না? তাহলে এখানে আমি লিখবো কি -1। ওকে, 8 নাম্বারের জন্য আমি কি লিখবো? -1। ওকে, এরপর দেখো s বের করব। এখন দেখো তো 8 নম্বর ইলেকট্রনটা কিভাবে আছে? বিপরীত ভাবে না, মানে এইভাবে আছে না? এইভাবে থাকলে মানে কি বলেছিলাম বলো তো, মানে মার্কার সোজা থাকলে সেটা হবে প্লাসের হাফ এবং মার্কার উল্টা থাকলে সেটা হবে মাইনাসের হাফ। এখন কিভাবে আছে? উল্টা ভাবে, তাহলে এটা কি হবে? এটা হবে কি মাইনাসের হাফ। ঠিক আছে, এটা কি বুঝতে পারছো? দেখো তো এতটুকু
এতটুকু কে বুঝতে পারো নাই আমাকে একটু কমেন্ট করে জানিও, আমাকে একটু কমেন্ট করে জানো। নো প্রবলেম আপু। আচ্ছা না না কেন বলতেছো, না ক্লিয়ার, আচ্ছা নো প্রবলেম না। আচ্ছা এটা লিখো যে বুঝেছি আপু, ঠিক আছে, আমি না বললে অনেক সময় বুঝি না। আচ্ছা একজন হচ্ছে অ্যালুমিনিয়ামের কথা বলছো না। আচ্ছা দেখো, তোমরা এই সোডিয়ামের 11 নাম্বার ইলেকট্রনটা আমি কি বের করে দেখাবো নাকি তোমরা পারবে? আচ্ছা বের করে দেখাই বলো, অনেকে বুঝতে তো সমস্যা হবে। দেখো আচ্ছা সোডিয়ামেরটা তোমরা করো, আমি বরং অ্যালুমিনিয়ামেরটাই করাই নাকি 11 নাম্বার শেষ করে। আচ্ছা শেষ করে ফেলি। ওকে দেখো, যখন আমি 11 নাম্বার ইলেকট্রনের জন্য করব, 11 নাম্বার কি বললাম আমি, 11 নাম্বার ইলেকট্রনের জন্য করব। দ্যাট মিন্স দেখো তো 11 নাম্বার ইলেকট্রনটা আমার কোথায় আছে, 3s এ আছে না, 3s এ। তার মানে আমি বের করব কিসের জন্য, 3s এর জন্য, ঠিক আছে। এখানে তাহলে আমার n এর মান কি হবে, যেহেতু এটা 3s তার মানে আমার n এর মান হবে 3। যেহেতু 3s তার মানে আমার n এর মান হবে কি 3, এবং s এর জন্য n এর মান হবে, l এর মান হবে 0। এখন আমি কি বলেছিলাম, m এর মান এবং s এর মানের জন্য অবশ্যই আমাকে অরবিটাল ড্র করতে হবে। দেখো তো এখন s এর মধ্যে কয়টা ইলেকট্রন আছে, এখানে একটা, তার মানে আমি দিলাম এখানে 1। প্রথম ইলেকট্রনটা অবশ্যই কি মার্কার সোজা ভাবে হবে, যেটা কিনা হচ্ছে কি প্লাসের হাফ, মার্কার উল্টো ভাবে হচ্ছে মাইনাসের হাফ। ওকে তাহলে এখন 1 দিলাম, এটার মান যেহেতু এটার মান 0, তার মানে এটার মান 0ই হবে। এখানে তো 1 এর কোনো পোরশন নাই, তাই না? তাহলে m এর মান হবে 0, এবং যেহেতু এটা কি মার্কার সোজা হবে, আমি এটাকে কি বলবো, প্লাসের হাফ। এতটুকু বুঝতে কারোর সমস্যা থাকলে আমাকে জানাও, আমাকে জানাও। আপু থ্যাঙ্কস কেন ভাই, আগে বুঝতে পারছো নাকি ওটা বলো আমাকে। আচ্ছা বুঝতে পেরেছে অনেকে বলেছে। আচ্ছা এটা যে কিসের কোনটা ক্লিয়ার, আচ্ছা পারবে লিখেছে। এখন তাহলে একটা এটার জন্য একটা বাড়ির কাজ তোমাদেরকে আমি লিখে দিচ্ছি, সেটা দেখো। সেটা হচ্ছে দেখো কি লিখছি আমি, সেটা হচ্ছে পটাশিয়ামের জন্য তোমরা বের করবা, পটাশিয়ামের জন্য বের করবা 13 নাম্বার এবং 18 নাম্বার তম ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা বের করবা। এটা হচ্ছে HW নাম্বার 1। ওকে এটা হচ্ছে HW নাম্বার 1, এটা হচ্ছে বের করবা। আর সবাই বলছো বুঝতে পারছো, তাহলে আমি এটা মুছে ফেলি, তাহলে আমি এটা মুছে ফেললাম। ওকে এটা মুছে ফেললাম। আচ্ছা এখন দেখো একজন ডি এর কথা অনেকবার করে বলতেছে, একজন অ্যালুমিনিয়ামের কথা বলছে, এটা আই থিংক দেখাই দেওয়াটা দরকার, দেখাই দিই, ঠিক আছে। যে ডি এর কথা বলছিলাম একটু খেয়াল করো, হ্যাঁ। আচ্ছা ফার্স্টে অ্যালুমিনিয়ামটা দেখো বলতেছি, অ্যালুমিনিয়ামের হচ্ছে কত 13, তার মানে তার কি হবে বলতো 1s2 2s2 2p6 10টা হলো, এরপরে কি হবে 3s1 সরি 3s2 3p1। যে হচ্ছে আমাকে অ্যালুমিনিয়ামের দেখাতে বলছো সে একটু খেয়াল করো, এবং সে আগে রেসপন্স করবা যে সে বুঝতে পেরেছো নাকি, ঠিক আছে। কে জানি বলছিল, দেখো তাহলে 1s এর সময় আমি কি করে আঁকবো, এইভাবে, তাই তো। এটা হবে কি আমার 1s, এরপরে কি আছে 2s। আচ্ছা সাতবান বলছিল, সাতবান একটু খেয়াল করো, এটা 2s হবে এইভাবে, এবং 2p হবে কি 3টা, তার মানে কি হবে 1টা 2টা, তার মানে এখানে 6টা, তার মানে কি হবে 1 2 3 4 5 6, আমার 2p কমপ্লিট। ওকে 3s2 কি করে হবে, এই যে এটা হবে কি আমার 3s, ডান। এরপর কি 3p1, তার মানে এখানে আমার মাত্র একটা ইলেকট্রন, তার মানে আমার প্রথমটাতে আমি কি করব, মার্কার সোজাভাবে দিয়ে দিব। এটা হুন্ডির নীতি মনে রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে কলমের ক্যাপ প্রত্যেক ঘরে সোজাভাবে রাখবা, জায়গা যদি আরো বাকি থাকে ইলেকট্রন তাহলে প্রত্যেক ঘরে উল্টাভাবে রাখবা। কমপ্লিট। ওকে এখন আমাকে ডি এর কথা কে জানি বলছিল, আপু এটা এল, কোনটা এল? আচ্ছা কাউকে মনে হয় কিছু রিপ্লাই দিছো না, 1 না বোন। আচ্ছা সাদমান বুঝতে পেরেছো। ওকে লোডিং আপু কেন, মানে এখন কি সমস্যা হচ্ছে না, এতে কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা ডি এর কথা কে যেন বলছিল, ডি এর কোনটা দেখাবো বলো তো, 26 নম্বরে যাই বরং নাকি? শুধু আমি 26 কেন করতেছি, আমি তো 30ও যেতে পারি। আচ্ছা দেখো আমি হচ্ছে 30 নাম্বারটা দেখাই, জিঙ্কের 30, তাই তো, জিঙ্কের 30 দেখাই। এটা কি করে হবে 1s2, এটা কিন্তু হুন্ডের নীতি থেকে আমি দেখাচ্ছি, হুন্ডের থেকে,
ওহমস রুল থেকে আমি দেখাচ্ছি যে কি করে ইলেকট্রনগুলা এক স্পিনের হবে। 1s2 2s2 2p6 3s2, এই যে আমার 10টা হয়ে গেল, 3p6 4s2, এই যে আমার 20টা হয়ে গেল, এখানে 10টা এখানে 10টা। ওকে, এরপর তাহলে আমি কি লিখবো 3d10 ডান। এখন আমি এখানে ইলেকট্রনটা যদি দেখাই কি করে লিখবো, এটা হবে আমার 1s এর জন্য এই যে 2টা, 1s এর জন্য 2টা হয়ে গেল। এখন হবে 2s এর জন্য এই যে আমার 2টা হয়ে গেল, 2p এর জন্য কি হবে 1 2, এই যে 1 2, সরি এইভাবে না, প্রথমে যাবে 1 1 1 করে, পরে এইভাবে যাবে। ওকে, এতটুকু ডান, এটা হবে 2p এর। এরপর 3s এর জন্য কি করে যাবে, এই যে 3s এর জন্য এইভাবে যাবে, আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি এখন। ওকে, 3p এর জন্য কি করে যাবে, 3p এর জন্য যাবে প্রথমে যাবে একমুখী, পরে বিপরীত স্পিনে যাবে। এরপর হচ্ছে 4s2, এটা কি করে হবে, এই যে এইভাবে হবে 4s এর জন্য, এটা হচ্ছে 3p এর জন্য। বাকি আছে কি 3d না, এই যে দেখো 3d তে যাবে কি করে, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে প্রথমে যাবে হচ্ছে এইভাবে, প্রথমে ইলেকট্রন যাবে এইভাবে, এরপরে যাবে কিসে, এরপর যাবে বিপরীত ভাবে। ঠিক আছে, এখন দেখো আমি যদি এখানে আয়রনেরটা নিই, যদি আমি এখানে আয়রন নিই, আয়রন নিলে আমি কি লিখবো বলো তো, আয়রন নিলে আমি লিখবো হচ্ছে কি 26 লিখবো না, 26। তাহলে এখানে আমার ইলেকট্রন মানে এটা হয়ে যাবে কত 6 হয়ে যাবে। তখন ইলেকট্রন কিভাবে যাবে দেখো তো, তখন ইলেকট্রন, আচ্ছা আমি একটু মুছে তারপর লিখছি, তখন ইলেকট্রন যাবে হচ্ছে ঠিক এইভাবে। যে ডি এরটা দেখতে চেয়েছো সে কি আছো এখন আমার সাথে, আমাকে একটু কমেন্ট করে জানাও তো। ডি এর যে দেখতে চেয়েছো, যে হচ্ছে ডি অরবিটালে কি করে হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করবে বা কি করে ইলেকট্রন প্রবেশ করবে, সে যে দেখতে চেয়েছো সে কি আমাদের সাথে আছো, আমাকে একটু কমেন্ট করে জানিও। ওকে, এখন দেখো ডিতে আসছে কয়টা 6টা, তার মানে প্রথমে হচ্ছে কি একমুখী ভাবে প্রবেশ করবে, একমুখী ভাবে প্রবেশ করলো, এরপরে যেহেতু আর একটা বাকি তাহলে কি এটা এইভাবে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে কিসের, এটা হচ্ছে 3d এর। এতটুকু বুঝতে কি কারোর কোনো সমস্যা আছে, আমাকে একটু কমেন্ট করে জানাও। এতটুকু বুঝতে কি কারোর কোনো সমস্যা আছে, আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো, আমাকে একটু কমেন্ট করে জানাও যে এতটুকু বুঝতে কি কারোর কোনো সমস্যা আছে। আমার কি মানে আসতেছে না নাকি, আমার কোনো কমেন্ট আসতেছে না কেন, আমি তো আসলে বুঝতে পারছি না। আচ্ছা তাহলে আমি এটা মুছে ফেললাম। ওকে, এটা আমি মুছে ফেললাম, এটা আমি মুছে ফেললাম। এখন দেখো এখন আমরা কি করবো বলতো, এখন আমরা নরমালি আমি তোমাদেরকে কয়েকটা মডেল সম্পর্কে বলবো। কি বলবো, কয়েকটা মডেল সম্পর্কে আমি তোমাদেরকে বলবো। ওকে, আচ্ছা দেখো কি কি মডেল সম্পর্কে বললাম সেটা দেখো, সেটা হচ্ছে কি পরমাণুর মডেল সম্পর্কে বলবো। কি বলবো, পরমাণুর মডেল সম্পর্কে, পরমাণু মডেল নিয়ে বলবো। ঠিক আছে, এটার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে কি থমসন, অনেকে এটাকে টমসনও বলে। আচ্ছা এটা হচ্ছে কি থমসন পামপুডিং, থমসন পামপুডিং পরমাণু মডেল, থমসন পামপুডিং পরমাণু মডেল। ঠিক আছে, এটা হচ্ছে থমসন নামক একজন বিজ্ঞানী দিয়েছে, যেটা কিনা হচ্ছে 1898 সালে প্রকাশিত হয়েছে। ঠিক আছে, এরপরে সেকেন্ডটা হচ্ছে আমার রাদারফোর্ড, বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ডের পরমাণু মডেল। ঠিক আছে, রাদারফোর্ডের মডেল সেটা কত সালে, 1911 সালে। ওকে, এরপরে 3 নম্বরে হচ্ছে বিজ্ঞানী নিলস বোরের পরমাণু মডেল, নিলস বোর পরমাণু মডেল, সেটা হচ্ছে কত 1913 সালে প্রকাশিত পায়। ওকে, আগেরটা কি কেউ বুঝতে পেরেছো, আগেরটা কি কেউ বুঝতে পেরেছো, আমার না কমেন্ট আসতেছে না, আমি না কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা তোমরা একটু দেখো, এটা লিখো, এরপর আমি এটা মুছে ফেলছি। আচ্ছা এটা মুছার আগে কিছু কথা বলি। দেখো নরমালি থমসনের পামপুডিং যে মডেলটা, ওটা নিয়ে আসলে তোমাদের বইয়ে ওইরকম কোনো কিছু নাই। ঠিক আছে, ওইটা নিয়ে তোমাদের বইয়ে ওইরকম কোনো কিছু নাই। এটা নিয়ে মেন কথা হচ্ছে থমসন হচ্ছে বলছে যে পরমাণুর মধ্যে
পরমাণুটা দেখতে একটা তরমুজের মতো বলছে, ঠিক আছে, সে বলছে তরমুজের মতো দেখতে। এবং সে বলছে কি যে মেঘের মতো, নরমালি আমরা কি জানি যে ইলেকট্রন গুলা হচ্ছে কি বলে মানে অরবিটালে যেটা পড়েছিলাম যে ইলেকট্রন গুলো হচ্ছে মেঘ বলয় আকারে যেখানে বেশি থাকে সেটাকে আমরা অরবিটাল বলবো, ঠিক আছে। এখন সে বলছে কি সে নরমালি নিউক্লিয়াস সম্পর্কে কোন ধারণা দিতে পারে না, মানে সে বলছে যে একটা পরমাণুর মাঝখানে থাকে হচ্ছে কি ইলেকট্রন মানে নেগেটিভ কণা এবং চারপাশ সে বলছে যে মাঝখানে থাকে হচ্ছে নেগেটিভ কণা এবং চারপাশে থাকে হচ্ছে কি পজিটিভ কণা, ঠিক আছে। পজিটিভ কণাগুলো হচ্ছে মেঘ বলয় আকারে থাকে, বাট ও হচ্ছে কি নিউক্লিয়াস নিয়ে কোনো ধারণা দিতে পারে নাই। মানে সে বলছে কি যে পরমাণুটা হচ্ছে তরমুজের মতো এবং সে নিউক্লিয়াস নিয়ে কোনো ধারণা দিতে পারে নাই, এবং এটা নিয়ে তোমাদের বিস্তারিত পড়ারও কোনো দরকার নাই, ঠিক আছে, এটা মুছে ফেললাম। এখন দেখো সেকেন্ড কি আছে আমাদের, রাদারফোর্ডের পরমাণু মডেল। ওকে, রাদারফোর্ডের পরমাণু মডেল। আচ্ছা 8টায় ক্লাস, আজকে তো 9টায় ক্লাস না, আজকে তো 9টায় ক্লাস না, আশিক আজকে 9টায় ক্লাস, তো তানভীরের আজকে 9টায় ক্লাস, 8টায় ক্লাস না তো। আচ্ছা তুমি একটু গ্রুপে দেখে নিও, বুঝছো, 9টায় ক্লাস। আমার কাছে আরো টাইম আছে। তোমরা কি হচ্ছে বোরিং ফিল করছো আমাকে একটু বলো তো, তোমরা কি বোরিং ফিল করছো আমাকে একটু বলো তো, তোমরা কি বোরিং ফিল করছো আমাকে একটু জানাও, ঠিক আছে। আচ্ছা এখন দেখো রাদারফোর্ডের মডেল দিয়ে এটা তোমরা 9-10 এ পড়ে আসছো, ঠিক আছে, এটা 9-10 এ পড়ে আসছো। আমি জাস্ট তোমাদেরকে কিছু কথা বলি, কিছু যেগুলো হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, বা ধরো অ্যাডমিশন টেস্টে এখান থেকে কিছু এমসিকিউ আসছে, ওইটা নিয়ে জাস্ট একটা বলছি। সেটা হচ্ছে হ্যাঁ আজকে 9টায়, হ্যাঁ 9টায় ক্লাস। ওকে এখন দেখো, এখন যেটা বলতেছিলাম রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে 1911 সালে বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড এবং তার ছাত্র হচ্ছে এইচ গিগার এবং ই মার্সেডেন, কি নাম বললাম, তার ছাত্র হচ্ছে কি এইচ গিগার, এটা হচ্ছে কি রাদারফোর্ডের ছাত্র, এটাও বই আছে, এবং হচ্ছে কি ই মার্সেডেন, ঠিক আছে। এই দুইজন হচ্ছে মানে এই তিনজন মিলে একটা পরীক্ষা করেছে। এই তিনজন মিলে কি করছে, একটা পরীক্ষা করছে, কাকে নিয়ে করছে, আলফা কণা নিয়ে করছে। আলফা কণা নিয়ে একটা পরীক্ষা করেছে, যেখানে কিনা তারা সোনার পাত নিয়েছে, স্বর্ণের একটা পাত নিয়েছে। ওই পাতটা হচ্ছে স্বর্ণের যেই পাত, স্বর্ণের পাতটা হচ্ছে 0.0004 মিলিমিটার। ওকে, এইগুলা কিন্তু হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এই জন্য আমি বিস্তারিততে যাচ্ছি না। এরপরে সে কি একটা জিঙ্ক সালফেট পর্দা নিয়েছে, জিঙ্ক সালফেট পর্দা নিয়েছে, এবং সে কি করছে জানো, সে হচ্ছে একটু ব্যাপারটা বুঝে, আমি কিন্তু লিখছি না, ব্যাপারটা জাস্ট বুঝাচ্ছি। সেটা হচ্ছে কি এখান থেকে ধরো আলফা কণাকে, এখানে হচ্ছে সে 20,000 আলফা কণা বিচ্ছুরিত করেছে, 20,000 আলফা কণা, 20,000 আলফা কণা সে বিচ্ছুরিত করেছে। কি থেকে করেছে বলতো, 20,000 আলফা কণা বিচ্ছুরিত করেছে। এরপরে দেখা গেছে এখানে ছিল স্বর্ণের পাতটা আর এখানে হচ্ছে জিঙ্ক সালফেট পর্দাটা। তো স্বর্ণের পাতের যখন আলফা কণাটা যখন কি স্বর্ণের পাতের মধ্য দিয়ে যায়, আলফা কণাটা যখন এটা হচ্ছে জিঙ্ক সালফেট পর্দাটা, এটা স্বর্ণের পাত, এখান থেকে কণাগুলো বিচ্ছুরিত হচ্ছে এইভাবে। তো যখন হচ্ছে দেখা গেছে কি বেশিরভাগ কণা এটা পাস করে, স্বর্ণের পাতটা এত চিকন, এটা পাস করে এখানে এই পর্দাতে গিয়ে পড়েছে। কি বললাম আমি, এই আলফা কণাটা এইভাবে বিচ্ছুরিত হয়ে গিয়ে এই জিঙ্ক সালফেট এখান থেকে বেরিয়ে এই জিঙ্ক সালফেট পর্দাতে পড়েছে, ঠিক আছে, এই জিঙ্ক সালফেট পর্দাতে পড়েছে বেশিরভাগ কণা। ওকে, তো কি বললাম আমরা, বেশিরভাগ কণা পড়লো, কিছু কণা আবার এভাবে এসে বেঁকে গিয়ে এইভাবে গেছে, মানে এরাও গেছে, কিছু কণা একদম সরাসরি গেছে, কিছু কণা হচ্ছে বেঁকে গিয়ে তারপরে আবার জিঙ্ক সালফেট পর্দাতে পড়েছে, ঠিক আছে। তোমরা আশা করি মনে হয় একটু বুঝতে পারছো না, আমি একটু মুছে তারপর লিখি, আমি একটু মুছে লিখছি। ওকে, কি বললাম দেখো, সেটা হচ্ছে এটা হচ্ছে আমার জিঙ্ক সালফেট পর্দাটা, এটা হচ্ছে আমার জিঙ্ক সালফেট পর্দা, এখানে হচ্ছে আমার স্বর্ণের পাতটা, এখান থেকে আমার আলফা কণা বিচ্ছুরিত হচ্ছে, এবং ম্যাক্সিমাম এই 20,000-এর মধ্যে ম্যাক্সিমাম কণা এটার ভিতর দিক থেকে এখানে পড়ছে, ঠিক আছে, এভাবে পড়ছে। কিছু কণা আবার এখান থেকে বেঁকে গিয়ে এইভাবে যাচ্ছে, বেঁকে গিয়ে এইভাবে যাচ্ছে। মাত্র একটা কণা, মাত্র কি একটা কণা হচ্ছে
হচ্ছে একটা কণা চলে কি হয়েছে, একটা কণা হচ্ছে এইভাবে গিয়ে এইভাবে ব্যাক করছে, মানে কি এখানে গিয়ে এরপর এখানে ব্যাক করছে, ঠিক আছে। এখন এটা থেকে রাদারফোর্ড কি বলছে বলতো, কি বলছে যে এর এই স্বর্ণের পাত মানে হচ্ছে একটা পরমাণু হচ্ছে কি বেশিরভাগ জায়গাটাই হচ্ছে ফাঁকা, বেশিরভাগ জায়গাটাই হচ্ছে কি ফাঁকা, এজন্যই কি এটা ভেদ করে সে অন্য একটা পর্দাতে গিয়ে তার প্রভাবটা মানে কি আলোটা ফেলতে পারে, ঠিক আছে। ওই কণাটা হচ্ছে কি বিচ্ছুরিত হতে পারে, ঠিক আছে। এরপরে কি যেহেতু একটা কণা এটার যেতে পারে নাই, কারণ কি, কারণ এর মাঝখানে কি আছে, নিউক্লিয়াস আছে। মানে কি এগুলা যেরকম আলফা কণা মানে কি পজিটিভ কণা না, আলফা তো হচ্ছে কি পজিটিভ কণা। এখন কি হলো পজিটিভ, এই পজিটিভের কি ধাক্কা খেয়ে সে হচ্ছে কি ব্যাক করেছে, কারণ এখানে আছে কি নিউক্লিয়াস, এখানে আছে কি নিউক্লিয়াস। তার মানে কি পরমাণু সকল ভরই হচ্ছে কি এই নিউক্লিয়াসের মধ্যে পুঞ্জীভূত, পরমাণু সকল ভর এই নিউক্লিয়াসের মধ্যে পুঞ্জীভূত, এবং যেহেতু পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা, তাই হচ্ছে এই আলোর কণাগুলো হচ্ছে কি বিচ্ছুরিত হয়ে জিঙ্ক সালফেট পর্দাতে পড়তে পারতেছে বা আপতিত হতে পারছে, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছো। তো নরমালি এখান থেকেই রাদারফোর্ড কয়েকটা ধারণা দিয়েছিল, মানে সে হচ্ছে নিউক্লিয়াস সম্পর্কে আমাদের ধারণা দিয়েছে, ঠিক আছে। রাদারফোর্ড হচ্ছে কি নিউক্লিয়াস সম্পর্কে আমাদের ধারণা দিয়েছে এই আলফা কণা বিচ্ছুরিত পরীক্ষা থেকে। কত সালে? 1911 সালে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আমাকে একটু জানাও। না আপু পড়ান, আপনি ক্লাস নেন। ওকে, তাহলে তোমরা কি এটা বুঝতে পারছো? আমাকে একটু জানাও তো, তোমরা কি এটা বুঝতে পারছো? আমাকে একটু জানাও। এখন রাদারফোর্ডের পরমাণু মডেলে কতগুলো স্বীকার্য আছে, কতগুলো সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা কি? সে হচ্ছে শক্তি স্তর নিয়ে কোনো ধারণা দিতে পারে নাই। সে হচ্ছে কি এই ইলেকট্রনগুলা, এখানে তো ইলেকট্রন আছে তাই না, এই ইলেকট্রনগুলা কি করে আছে সে কিন্তু এই সম্পর্কে কোনো ধারণা দিতে পারে নাই। ওকে, কোনো ধারণা দিতে পারে নাই। তো এটা আবার কে দিছে? এই শক্তি স্তর সম্পর্কে ধারণা দিছে হচ্ছে বিজ্ঞানী নীল বোর। ওকে, এখন তোমরা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলে যেই বিস্তারিত আছে, যেহেতু তোমরা আগে পড়ে আসছো 19-এ, তোমরা ওইখান থেকে দেখে পড়ে নিও, ঠিক আছে। আমি এখানে আর বললাম না, তোমরা ওইখান থেকে দেখে পড়ে নিও। এখন আমি চলে যাচ্ছি বিজ্ঞানী নীল বোরের পরমাণু মডেল, ঠিক আছে। এতটুকু কে কে বুঝতে পারো নাই আমাকে একটু কমেন্ট করে জানাও। এতটুকু কে কে বুঝতে পারো আমাকে একটু কমেন্ট করে জানাও। হাবিব রহমান, কিছুটা কেন ভাইয়া? কোন জিনিসটা বুঝতে পারো আমাকে একটু বলো তো। আচ্ছা বলেছো, আচ্ছা অনেকেই বলেছো যে বুঝতে পেরেছো। ওকে, কোন জিনিসটা বুঝতে পারো নাই আমাকে একটু জানাও, ঠিক আছে। এখন আমরা পড়বো বিজ্ঞানী বোরের পরমাণু মডেল। বোরের পরমাণু মডেল, ওকে, বোরের পরমাণু মডেল পড়বো। দেখো এই বোর কি বলছে, 1913 সালে রাদারফোর্ডের পরমাণু মডেলকে কিছুটা সংশোধন করে বিজ্ঞানী বোর একটা মডেল প্রস্তাব করেছে, ঠিক আছে। সেই প্রস্তাবটা সে 3টা ধারণা দিছে পরীক্ষায় কিভাবে আসবে। আচ্ছা হাবিব রহমান, এটা নরমালি পরীক্ষায় মানে যেটা হচ্ছে সিকিউতে ওই রকম আসে না, ঠিক আছে। আমি তোমাদেরকে যারা ধরো এইচএসসি, আমার ক্লাসে তো সবাই মোটামুটি কম বেশি স্টুডেন্ট তো আছে তাই না, যারা এইচএসসি ক্যান্ডিডেট, ও তো দেখা যায় এখান থেকে এমসিকিউ আসতে পারে বিভিন্ন ভার্সিটির পরীক্ষায়। এই জন্য আমি এই পার্টটা একটু আলোচনা করে দিলাম, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, এখন আমি কি বলবো, এখন আমি 3টা ধারণা, তার প্রথম ধারণাটা কি ছিল, ইলেকট্রনের স্থির কক্ষপথের সম্পর্কে ধারণা। ইলেকট্রনের স্থির কক্ষপথের সম্পর্কে ধারণা, ঠিক আছে। ইলেকট্রনের স্থির কক্ষপথের সম্পর্কে ধারণা, ওকে। এটা মেইনলি কি বলছে, নরমালি রাদারফোর্ড যে নিউক্লিয়াস যে আবিষ্কার করছে, রাদারফোর্ড কিন্তু ইলেকট্রন নিয়ে কোনো কথা বলে না। রাদারফোর্ড মানে ইলেকট্রন গুলা কথা বলে না, ব্যাপারটা এমন না। ইলেকট্রন গুলা কিভাবে শক্তি স্তরে ঘুরতেছে, শক্তি স্তর না মানে ইলেকট্রন গুলা কিভাবে পরমাণুতে আছে, মানে সে বলছে যে এবড়ো ভাবে, মানে অগোছালো ভাবে। বাট বিজ্ঞানী নীল বোর বলছে কি যে সে মানে ইলেকট্রন গুলো হচ্ছে একটা শক্তি স্তরের মধ্যে বৃত্তাকার একটা মানে কক্ষপথের মধ্যে
ঘুরতেছে, বৃত্তাকার কক্ষপথের মধ্যে ঘুরতেছে। তো এটাই হচ্ছে কি ইলেকট্রনের স্থির কক্ষপথের সম্পর্কে ধারণা। মানে একটা পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলা যে কক্ষপথ যে শক্তি স্তরের মধ্যে আবর্তন করতেছে বা বৃত্তাকার যে পথে ঘূর্ণায়মান আছে, সেটাকে বিজ্ঞানী নীল বোর বলছে কি, এটাকে বলছে হচ্ছে কি কক্ষপথ বা হচ্ছে কি অরবিট বা হচ্ছে শেল। সে কি বলছে এগুলো আমি আগেও বলছি, এখন বললে হয়তো বোরিং লাগতে পারে, বাট তাও একটু বলে নেই। এটা হচ্ছে কি কক্ষপথ বলছে, সে বলছে n এর মান 1 হলে সেটা হবে k, n এর মান 2 হলে সেটা হবে l, n এর মান 3 হলে সেটা হবে কি m, আর n এর মান 4 হলে সেটা হবে কি n। ওকে, এটা আশা করি বুঝতে পারছো। সে হচ্ছে এই স্থির কক্ষপথ সম্পর্কে এই ধারণাটা দিছে। এটা এতটুকু নিয়ে কি কারোর কোনো প্রবলেম আছে? এতটুকু নিয়ে? আচ্ছা, এমারুল হক ঠিক আছে, বোরের পরমাণু মডেল নিয়ে আজকে তো আমি শর্টকাট বলবো সে হচ্ছে কি কি ধারণা দিছে, ঠিক আছে। নেক্সট যে আমাদের 5 নাম্বার লাইভ ক্লাসটা হবে, ওইটাতে আমি তোমাদেরকে আরো ডিটেলসে যাব, মানে এখান থেকে কিরকম ম্যাথ আসতে পারে আমি হচ্ছে ওইটাতে যাব। সুতরাং 5 নাম্বার লাইভ ক্লাসটা অবশ্যই দেখবে, ঠিক আছে। মডেলের সীমাবদ্ধতা বলেন, বোরের মডেলের। আচ্ছা, নরমালি হচ্ছে বোরের মডেলের সীমাবদ্ধতা আমি বলবো, আমি আগে জাস্ট এই বোরের মডেলটা নিয়ে একটু কথা বলি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এরপরে কি বলছে, এরপরে এটা শেষ, এটা মুছে ফেললাম। তোমরা হচ্ছে এইগুলোর ডিটেলস, ইভেন রাদারফোর্ডের ডিটেলস আছে, তোমরা বই থেকে পড়ে নিও। আমি জাস্ট এই বাংলা কথা, তো আসলে বাংলা কথা বলে স্টুডেন্ট থাকবে না ভাই আমার, তো এই জন্য হচ্ছে আমি জাস্ট তোমাদেরকে বুঝাই দিতেছি। তোমরা এরপরে বইটা পড়বে, সমস্যা থাকলে আমাকে জানিও, ওকে। এটা আমি মুছে ফেললাম। এরপর এখন আমি যাচ্ছি হচ্ছে কি, এরপর আমি যাচ্ছি 2 নাম্বার কনসেপ্ট। 2 নাম্বার কনসেপ্ট হচ্ছে, তার 2 নাম্বার কনসেপ্ট হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা। আচ্ছা, এখন আমার সাথে লাইভ ক্লাসটা কে খাতা কলম নিয়ে করছো আমাকে একটু বলো তো, কে খাতা কলম নিয়ে আমার সাথে লাইভ ক্লাসটা বসে করছো আমাকে একটু কমেন্টে বুঝাও, কমেন্টে বলো, বুঝাও না, বলো। আচ্ছা, চেঞ্জে আসি। আচ্ছা, যে এমসিকিউ, আচ্ছা বুঝতে পারতেছি না কথা। এখন দেখো আমি কি বললাম, কৌণিক ভরবেগ সম্পর্কে আমাদেরকে বিজ্ঞানী নীল বোর একটা সূত্র দিছে, সেটা হচ্ছে কি mvr সমান nh/2π। ওকে, কি বললাম আমি, mvr সমান হচ্ছে nh/2π। এখন নরমালি আমরা ভরবেগ কি পড়েছিলাম, যে ভর এবং বেগের গুণফলকে বলে হচ্ছে ভরবেগ, কিন্তু সেটা যখন কিনা কোনো বৃত্তের হবে তখন আমরা সেটাকে বলবো হচ্ছে কি কৌণিক ভরবেগ। আর এই বৃত্তের ব্যাসার্ধের জন্য এখানে যুক্ত হয়েছে আর। তাহলে কি বললাম আমরা, mvr সমান হচ্ছে nh/2π। ওকে, এখন দেখো m কি, m হচ্ছে ইলেকট্রনের ভর। এগুলো তোমরা খাতায় লিখো, আমি যে বলতেছি এটা খাতায় লিখো। m হচ্ছে ইলেকট্রনের ভর, যেটার মান হচ্ছে কত বলো তো। আচ্ছা আমি লিখেই দিই, পরে তোমরা আবার লিখবা না তো, কোথায় লিখবো, এখানে লিখি। m হচ্ছে কি ইলেকট্রনের ভর। ওকে, ইলেকট্রনের ভর, যেটার মান হচ্ছে কি 9.11 × 10⁻⁻28 গ্রাম, এবং হচ্ছে কি 9.11 × 10⁻31 কেজি। এটা কি কারোর কোনো সমস্যা আছে? এটা তো সমস্যা দেওয়ার কথা না, কারণ এটা তোমাদেরকে আমি আগেও পড়াইছিলাম, তাই না? আচ্ছা, মাত্র হচ্ছে কয়জন, 1 2 না আরো আছে সামনে? আচ্ছা, অনেকেই বসেছো না, আজ এতটুকুই থাক। নাজদিন, আমার আর বেশিক্ষণ নেই, এতটুকু শেষ না করলে আসলে পরের ক্লাসে আমি আসলে ম্যাথ নিয়ে কনসেপ্ট বলতে পারবো না, অনেক সময় লেগে যাবে, ঠিক আছে। আর নরমালি আজকের ক্লাসটা আমি একটু বেশি সময় নিতে পারবো। আর মঙ্গলবারের ক্লাসে দেখা যায়, আজকে কি মঙ্গলবার, আচ্ছা শুক্রবারের ক্লাসে দেখা যায় কি আজান দিয়ে দেয়, তো আমি পরে আর বেশিক্ষণ পড়াতে পারি না, ঠিক আছে। এই ক্লাসটা একটু দেখো আর একটু কষ্ট করে। mvr সমান হচ্ছে কি nh/2π। ওকে, v কি, v হচ্ছে কি ইলেকট্রনের বেগ, v হচ্ছে কি
ইলেকট্রনের বেগ তোমরা এগুলো সিরিয়াল ওয়াইজ লিখবে, ঠিক আছে? ওকে, আর কি? আর হচ্ছে কি? আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ। ওকে ওকে, এন কি? এন হচ্ছে কি কক্ষপথের নাম্বার, এটা হচ্ছে কি কক্ষপথের সংখ্যা। ওকে, এইচ হচ্ছে কি প্লাঙ্ক ধ্রুবক। আচ্ছা, এইচ এর মানটা আমি আসতেছি। 2 পাই তো বুঝতেই পারছো। এইচ এর মানটা নিয়ে আমি এখানে নাম এটা মুছে ফেলবো, তোমরা একটু এটা হচ্ছে লিখে ফেলো, আমি এটা মুছে ফেলবো। আমি একটু এইচ নিয়ে একটু কথা বলবো, এইচ নিয়ে আমি একটু কথা বলবো। এটা আশা করি লেখা শেষ, এটা আশা করি লেখা শেষ। আমি এইচ নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? আমি এটা মুছে ফেললাম। ওকে, এটা মুছে ফেললাম, স্ক্রিনশট নিয়ে আই থিংক ডান, মুছে ফেললাম। এখন দেখো, এখন আমি এইচ নিয়ে যেটা বলেছিলাম, মানে এমভিআর সমান হচ্ছে NH/2 পাই। এমভিআর সমান হচ্ছে কি NH/2 পাই। ওকে, এখানে এইচ এর মান কি? এইচ এর মান আমি অনেকভাবে লিখে দিচ্ছি। এই এইচ এর মানটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট অনেক আসে, অনেক জায়গায় প্লাঙ্কের ধ্রুবক চায়, এবং সেটা হচ্ছে বিভিন্ন এককে চায়, ঠিক আছে? বিভিন্ন এককে চায়, ওইটা আমি হচ্ছে এখন লিখে দিচ্ছি। প্রথমটা লিখছে হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড, ঠিক আছে? 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। ওকে, এরপরে নরমালি এটা মানে কি? আচ্ছা, এটা পরে লিখতেছি। ফার্স্টে লিখলাম জুল পার সেকেন্ড, ঠিক আছে? এখন দেখো জুল পার সেকেন্ড থেকে দেখো, জুল পার সেকেন্ডকে যদি আমরা ভাঙাই, জুলকে ভাঙালে কি হবে? এটাকে এইভাবে লিখলাম জুল পার সেকেন্ড। ওকে, জুলকে ভাঙালে কি পাবো? নিউটন মিটার পাবো না? নিউটন মিটার জুল, ঠিক আছে? নিউটন মিটার পার সেকেন্ড এটা পাবো তো নাকি? এটা পাবো না? আমাকে একটু জানাও তো। জুল পার হবে না, জুল সেকেন্ড হবে মনে হয়, জুল সেকেন্ড। ওকে, তাহলে কি হবে? নিউটন মিটার সেকেন্ড। নিউটনকে ভাঙালে কি পাবো? কেজি মিটার স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে মিটার সেকেন্ড। দেখো তো বুঝতে পারছো কি? নিউটনকে ভাঙালে পাবো কি? কেজি মিটার স্কয়ার, মিটার আর হচ্ছে সেকেন্ড। না, এখানে পার হবে, জুল পার সেকেন্ড হবে। ওকে, আমি নিজেই কনফিউজ হয়ে গেছি, আমাকে একটু বলো তো এখানে কি পার ছিল? আমি ভুলে গেছি আসলে। আচ্ছা, এরপরে দেখো তাহলে এটা কি হবে? কেজি হবে, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, পার হবে। ওকে, পার হবে। দেখো এখন মিলে গেছে। সেটা হচ্ছে কি জুল পার সেকেন্ড কে ভাঙানোর পরে কি হবে? কি এটা হবে, যেটাকে আমরা লিখতে পারি কি মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। তাহলে কি হবে? 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। দেখো তো এটা কি বুঝতে পেরেছো? এটা কি বুঝতে পেরেছো? আমাকে একটু বলো তো, এটা কি বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও তো, আমাকে একটু জানাও, এটা কি বুঝতে পেরেছো? আচ্ছা, জুল সেকেন্ড। ওকে, জুল সেকেন্ড হবে। ওকে, জুল সেকেন্ড লিখে দিচ্ছি। জুল সেকেন্ড ছিল। ও ঠিকই আছে, জুল সেকেন্ড হবে। আচ্ছা, ব্যাপারটাকে আমি আরেকটু বুঝাচ্ছি, হয়তো বা একটু তোমাদেরও মনে হচ্ছে একটু প্যাচ হয়ে গেছে না? আমি আসলে মনেই করতেছি না এটা কি ছিল। ওকে, দেখো এখানে আমি আরেকটু স্পষ্ট ভাবে বুঝাই দিই। ওকে, জুল সেকেন্ডকে, জুল সেকেন্ড ছিল, ডান। জুলকে যখন আমি ভাঙাবো আমি লিখবো কি নিউটন মিটার। সেকেন্ড তো সেকেন্ডের জায়গায় থাকলো। নিউটনকে ভাঙালে আমি কি লিখবো? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার সেকেন্ড। ওকে, ইন্টু এসে ইন্টু দে, ইন্টু মিটার সেকেন্ড। ওকে, ডান। এরপরে কি লিখবো? কেজি, তারপরে কি মিটার স্কয়ার হয়ে গেল, আর এখানে পার সেকেন্ড আর এস মিলা হয়ে গেল কি এস ইনভার্স 1, তাই তো? এখন আশা করি একদম ক্লিয়ার। ওকে, তাহলে এখানে আমি কি লিখতে পারি? মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। অনেক সময় অ্যাডমিশন টেস্টের সময় এই এককটা দিয়ে দেয়, এটা খুবই ইম্পর্টেন্ট। এই এককটা দিয়ে দেয়, বিভিন্ন ভার্সিটি পরীক্ষায় দেখবে, কোশ্চেন ব্যাংকে দেখো এই এককটা দিয়ে দেয়, ঠিক আছে? এরপরে আমরা আরেকটা লিখতে পারি কি 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 37 কিলো জুল সেকেন্ড লিখতে পারি না? জুলকে 1000 দিয়ে যদি আমি কি করি ভাগ করি, তাহলে এটা হয়ে যাবে কি কিলো জুল, তাই তো? দেখো তো ঠিক আছে নাকি?
দেখো তো ঠিক আছে নাকি, ঠিক আছে। এরপরে কি লিখতে পারি, এরপর লিখতে পারি 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -27 আর্ক সেকেন্ড। এটা হচ্ছে আর্ক, এটা হচ্ছে কি আর্ক, ঠিক আছে, এটা হচ্ছে আর্ক। এতটুকু কি বুঝতে পেরেছো? দেখো তো এতটুকু কি বুঝতে পেরেছো, আমাকে একটু জানাও। এবং 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 1 জুল সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 7 আর্ক, এটাও আসে। একদম ভালো মতো এগুলো নোট ডাউন করে রাখো। এটা কিন্তু হচ্ছে তোমাদের কি বলে, এটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। অনেকগুলো পাবে এখান থেকে, অনেকগুলো পেতে পারো। ওকে আপু আরেকবার। আচ্ছা দেখো কি বললাম, 6 পয়েন্ট, আচ্ছা দেখো 6.626 10 টু দি পাওয়ার -34, মানে হচ্ছে কি এখানে জুলকে যখন আমি ভাঙাবো, জুলকে ভাঙালে পাবো নিউটন মিটার। ওকে, নিউটনকে ভাঙালে পাওয়া যায় কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটার তো মিটারে থাকলো এবং এস থাকলো, পরে এখানে আমি কি করতে পারি, মিটারে মিটারে হয়ে গেল মিটার স্কয়ার, এস ইনভার্স মানে -2 এবং এস 1 থেকে হয়ে গেল কি এখানে -2, এখানে +1 হয়ে গেল -1। ওকে, তাহলে এটাই আমি লিখলাম, এটা মানে এটা লিখলাম। পরে নরমালি এটাকে 1000 দ্বারা ভাগ করলে তুমি কিলো জুলে পেয়ে যাবা। ওকে, এরপরে আর্গে নিতে গেলে কি হবে, -27 আর্গ সেকেন্ড। ওকে, তোমরা কি বুঝতে পেরেছো, আমাকে একটু বলো তো, তোমরা কি বুঝতে পেরেছো, আমাকে একটু বলো। এটা বুঝতে পারলে আমি মুছে ফেললাম, এটা আমি মুছে ফেললাম। ওকে, এরপরে দেখো আমি কি লিখছি, এরপরে আমি তোমাদেরকে একটা ম্যাথ দিচ্ছি, তোমাদেরকে আমি একটা ম্যাথ করাচ্ছি। ম্যাথ দেখো, এটা কি, কক্ষপথের কক্ষপথের গতিবেগ, কক্ষপথের গতিবেগ কত হবে, কক্ষপথের গতিবেগ কত হবে যদি চতুর্থ শক্তি স্তরে, যদি চতুর্থ শক্তি স্তরে, না একটু দেখে নেই, ইয়ার এক্সট্রা প্রনাউন্সিয়েশনটা আবার করুন। এটা হবে আর্গ, আর্গ, এটা আর্গ হবে, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে কি বললাম, যে কক্ষপথের গতিবেগ কত হবে যদি চতুর্থ শক্তি স্তরে, যদি ফোর্থ কক্ষপথে বা শক্তি স্তরে ব্যাসার্ধ যদি কি হয়, শক্তি স্তর না কক্ষপথ, দেখো যদি চতুর্থ কক্ষপথে ব্যাসার্ধ কত হবে, 1.90 ইন্টু 10 টু দি পাওয়ার -9, 10 টু দি পাওয়ার -9 মিটার হয়, ঠিক আছে। এটা হচ্ছে একটা ম্যাথ। এখন দেখো কক্ষপথের গতিবেগ কত হবে যদি চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ এত হয়, ঠিক আছে। এখন দেখো গতিবেগ কত, মানে আমাকে বি বের করতে হবে, ঠিক আছে। চতুর্থ কক্ষপথ, দ্যাট মিন্স আমার এন এর মানটা দেওয়া আছে কত, 4, এন এর মানটা দেওয়া আছে কত, 4। ওকে, বলছে ব্যাসার্ধ এত হবে, তার মানে আমাকে আর এর মান দেওয়া আছে কত, 1.90 ইন্টু 10 টু দি পাওয়ার -9 মিটার। আমাকে কি বের করতে হবে, বি বের করতে হবে। আমরা জানি সূত্র কি, এম ভি আর সমান হচ্ছে এনএইচ বাই 2 পাই, তাই তো। আমাকে এখানে এম এর মান আমি জানি, তার মানে আমাকে ভি সমান কি হবে, ভি সমান হবে, ভেঙে ভেঙে লিখি, এম ভি আর ইন্টু হচ্ছে 2 পাই সমান হচ্ছে এনএইচ, তাই তো। তাহলে আমার এখান থেকে ভি সমান কি হবে, হবে এনএইচ বাই এম আর ইন্টু 2 পাই, তাই তো। এখন এন এর মান আমরা কত বসাবো, 4 বসাবো, এইচ এর মান প্লাঙ্কের ধ্রুবক আমরা বসাবো, যেটা হচ্ছে কিনা 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার 34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড, এটা আমরা বসাবো, তাই তো। এরপরে আর এর মান দেওয়া আছে আমাদের কোশ্চেনে, এটা এটা হচ্ছে আমাদের এইচ এর মান, এন এর মান দেওয়া আছে কত, 4, এইচ এর মান দেওয়া আছে, এইচ এর মান তো আমরা জানি, এটা মুখস্থ মান। এম এর মান কত, এম এর মান কত, ইলেকট্রনের ভর কত, 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার -20 31 কেজি, কেজিতে লিখবো আমরা।
এম এর মান দেওয়া, আর এর মান দেওয়া 2 পাই, পাই এর মান তোমরা জানি 3.1416। এই ক্যালকুলেশনটা করে তোমরা আমাকে এইচডব্লিউ 2 জমা দিবে, ঠিক আছে? এবং এই ম্যাথে কারোর কোনো সমস্যা আছে নাকি আমাকে একটু বলো তো। এই ম্যাথে কারোর কোনো সমস্যা আছে নাকি আমাকে একটু বলো। এই ম্যাথে কারোর কোনো সমস্যা আছে নাকি আমাকে একটু বলো। আমি তো এটা মুছে ফেলছি, ঠিক আছে? আমি এটা মুছে ফেললাম, এটা মুছে ফেললাম। আই থিঙ্ক এটা স্ক্রিনশট নেওয়া শেষ, তাই তো? শেষ তো? আমি এটা মুছে ফেললাম। ওকে, এখন দেখো আর 2 মিনিট, আর 2 মিনিট লাগবে আমার ক্লাস শেষ হয়ে যাবে। আমার 3 নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে কি শক্তির, 3 নাম্বার ছিল হচ্ছে শক্তির শোষণ, শক্তির শোষণ বা বা বিকিরণ সম্পর্কিত ধারণা, বা কি বললাম, বিকিরণ সম্পর্কিত ধারণা, ঠিক আছে? এটা কি বলছে? নরমালি দেখো এই যে এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, এখানে হচ্ছে আমার ইলেকট্রন গুলো থাকে, এই কক্ষপথে হচ্ছে আমার ইলেকট্রন গুলো থাকে, তাই তো? এখানে আরেকটা দিলাম। ওকে, এখন দেখো নরমালি যখন এই শক্তি স্তরে যখন ইলেকট্রনটা থাকবে তখন হচ্ছে সে যখন শুধুমাত্র এটাতেই যখন ঘুরবে, সে যখন শুধুমাত্র তার এটাতেই যখন ঘুরবে তখন তার শক্তি মানে সে হচ্ছে কি শক্তি শোষণ বা বিকিরণ করবে না। সে যখন কোনো নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে তখন সে শক্তি শোষণ বা বিকিরণ করবে না। কিন্তু এই ইলেকট্রনটা যখন উপরে আসতে চাইবে, আমরা যখন উপরে উঠি, লাইক ধরো আমরা যখন সিঁড়ি দিয়ে যখন উপরে উঠি, যখন আমরা সিঁড়ি দিয়ে এইভাবে এইভাবে উপরে উঠি তখন কি আমাদের কষ্ট হয় না? তার মানে কি তখন হচ্ছে সে কি করবে, তখন হচ্ছে সে শক্তি শোষণ করবে। যখন হচ্ছে কি উপরে যাবে, যখন হচ্ছে কি উপরে যাবে তখন কি করবে, শক্তি শোষণ করবে, শক্তি শোষণ করবে। ওকে, কি বললাম, যখন হচ্ছে কি নিচের থেকে উপরে যাবে, নিচের থেকে উপরে যাবে তখন শক্তি শোষণ করবে, ঠিক আছে? এরপরে দেখো যখন আমরা নিচে নামি, সিঁড়িটা আছে, আমরা যখন নিচে নামি আমাদের খুব মজা হয়, তাই না? খুব মজা হয়। 10 তলা উঠতে যে কষ্ট লাগে, 10 তলা কি নামতে আরো কম সময় লাগে নাকি? কষ্টটা কম হয় না? তার মানে কি সে হচ্ছে তখন হচ্ছে যখন উপর থেকে নিচে নামবে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে নামবে তখন হচ্ছে সে কি করবে, তখন সে হচ্ছে শক্তি বিকিরণ করবে, শক্তি কি করবে, বিকিরণ করবে। তোমরা কি বুঝতে পারছো আমি কি বলছি? কি বললাম আমি বলতো? আমি বললাম যখন কোনো একটা পরমাণুতে ইলেকট্রন যখন তার নির্দিষ্ট কক্ষপথে থাকবে তখন তার শক্তির কোনো চেঞ্জ হবে না, মানে চেঞ্জ বলতে কি শক্তি সে শোষণও করবে না বিকিরণও করবে না। ওকে, কিন্তু সে যখনই উপরে উঠবে, নিচ থেকে উপরে যাবে তখন তার অনেক কষ্ট হয় না আমাদের, ওই রকম করে সে হচ্ছে কি শক্তিটা শোষণ করবে, শক্তি শোষণ করবে। এরপরে সে যখন কি উপর থেকে যখন সে নিচে নামে, ব্যাপারটা হচ্ছে এরকম, তখন সে খুব আনন্দে নামবে, তার মানে কি সে তখন হচ্ছে শক্তি বিকিরণ করবে। এই শক্তি শোষণ এবং বিকিরণ এটার জন্য এটা বের করার একটা সূত্র, সেটা হচ্ছে কি ডেল ই, ডেল ই সমান হচ্ছে E2 মাইনাস E1 সমান HV সমান HC বাই হচ্ছে ল্যামডা। কি বললাম, এই শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কিতর জন্য আমাদের কি একটা সূত্র আছে যেটা কিনা হচ্ছে ডেল ই সমান হচ্ছে E2 মাইনাস E1 সমান হচ্ছে HV সমান HC বাই ল্যামডা। ওকে, এখন অনেক সময় এখানে বি না লিখে এটাকে হচ্ছে H নিউ ও লিখে, H নিউ ও লিখে, মানে এটাকে একটু এইভাবে লেখে নিউ। ওকে, এটাও হচ্ছে এই বিটা হচ্ছে কি, বিটা হচ্ছে বি হচ্ছে এই শোষণ বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক। কি বললাম, শোষণ বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক, মানে সে কতটুকু কাঁপবে, ঠিক আছে? বিকিরিত শক্তির কম্পাঙ্ক, কম্পাঙ্ক। ওকে, বানানটা ভুল হলে একটু নিচে কোণে ঠিক করে নিও। আচ্ছা, এরপরে কি আছে, সি, সি কি, সি হচ্ছে আমাদের আলোর বেগ। আলোর বেগের মান কত, আলোর বেগের মান কত? সবাই কমেন্ট করে বলো তো আলোর বেগের মান কত? মিটার পার সেকেন্ড। ওকে, আর ল্যামডা কি, ল্যামডা হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য। কি বললাম, শোষিত বা বিকিরিত শক্তির
তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে কি বললাম আমি, শক্তি শোষণ বা বিকিরণ নিয়ে বিজ্ঞানী নিলস বোর একটা ধারণা দিয়েছে, যেটা কিনা এই সূত্রটা আমরা দিয়েছি, আমাদেরকে এই সূত্রটা দিয়েছে, সেটা কিনা হচ্ছে এইচ ডেলি সমান হচ্ছে কি এইচ বি সমান এইচ সি বাই ল্যামডা। ওকে, এরপর কি সি হচ্ছে আলোর বেগ, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক আবার আগের মতো মান, তারপরে বি হচ্ছে কি শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক, আগে কিন্তু ছিল বেগ, এখানে হচ্ছে কি বিটা হচ্ছে কম্পাঙ্ক, যেটাকে অনেক সময় নিউ ও লিখে মানে নিউ, এটা হচ্ছে নিউ লিখে, এই যে এটা হচ্ছে নিউ। ওকে, আর ল্যামডা কি, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, এম এর মান কত হবে, মানে এম, ও আচ্ছা আচ্ছা সাদমান, এম এর মান হবে আজ 9.11 ইনটু 10 টু দি পাওয়ার -31 কেজি, -31 কেজি। আচ্ছা, এখন কি এতটুকু বুঝতে কি কারোর কোনো সমস্যা আছে? এতটুকু বুঝতে কি কারোর কোনো সমস্যা আছে আমাকে একটু বলো তো। আচ্ছা, আয়ু খুব ভালোভাবে লিখছে, 3 গুণ 10 উপরে 8। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এতটুকু বুঝতে কি কারোর কোনো সমস্যা আছে? আমি তাহলে এটা মুছে ফেললাম, আমি কি এটা মুছে ফেলবো? আমাকে একটু বলো তো, আমি কি এটা মুছে ফেলবো? জানাও আমাকে। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলো, আজকের ক্লাসটা কে কত পার্সেন্ট বুঝেছো? আজকের ক্লাসটা কে কত পার্সেন্ট বুঝেছো আমাকে একটু জানাও। আজকের ক্লাসটা কে কত পার্সেন্ট বুঝছো আমাকে একটু জানাও। ওকে, এবং ক্লাসটা কি সবাই শেয়ার দিছো? অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবে, যাতে করে আমাদের এই পরিবারটা যেন আরো 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 অনেক বড় হয়ে যায়। ঠিক আছে, আজকে ক্লাসটা কেমন লাগলো আমাকে জানাও তো, এবং কে কত পার্সেন্ট বুঝছো ওটা আমাকে বলো। কে কত পার্সেন্ট বুঝছো এবং ওটা আমাকে বলো। ওকে, আমি তাহলে এটা মুছে ফেলছি। ঠিক আছে, এবং তোমাদের পড়া কি এসডব্লিউ দুইটা দিছি, একটা হচ্ছে এই যে অঙ্ক একটা দিলাম, আরেকটা যেন দিলাম কি হয়েছে একটা ইলেকট্রনের যে ক্যালসিয়াম না পটাশিয়াম কিছু একটা দিলাম, যে ওটার হচ্ছে 13 নম্বর এবং 18 নম্বর ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান বের করো। আদরে রাজপুত্র 90 মানে অনেক, 97% কেন? 97% কেন? আমি এই ক্লাসটা এখনই শেষ করে দিব। তোমাদের 5 নাম্বার লাইভ ক্লাসে আমি বোরের পরমাণু মডেল নিয়ে, তোমাদের যে এত 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 রিকোয়েস্ট ছিল, যে আমাকে অনেক মেসেজ করছো যে বোরের পরমাণু মডেল নিয়ে যেন আমি তোমাদেরকে পড়াই, ওইটা নিয়ে অবশ্যই আমি পড়াবো। ঠিক আছে, ওইটা নিয়ে অবশ্যই আমি একটা লাইভ 5 অনেক কি বলবো অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস নিব। ওইটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট সবাই দেখবে, ওইটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস নিব, ওটা সবাই দেখবে। ঠিক আছে, আজকে ক্লাসটা কেমন লাগছে সবার? সবাই আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। যদি কারো সমস্যা থাকে আমাকে জানাইও। ঠিক আছে, এবং সবাই এসডব্লিউ করে জমা দিবা, আর না এসডব্লিউ যখন করবা আমার নামটা বাংলায় লিখো। হ্যাঁ, তোমরা সবাই আমার নামের বানান ভুল করো, আমার অনেক কষ্ট লাগে, হয় শুদ্ধভাবে লিখবা না হয় বাংলায় লিখো, তো আমার নামের বানানটা ভুল করো না। ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই। তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিও। ঠিক আছে, ক্লাসটা শেয়ার করে দিও এবং এসডব্লিউটা অবশ্যই জমা দিও। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো। বাই, টাটা।